ঠিক আছে, তো আমরা আজকে স্ল্যাব পড়বো। হ্যাঁ, প্রিস্ট্রেস স্ল্যাব। তো লাস্ট ক্লাসে ম্যাডাম তো তোমাদের বেসিক যে প্রিস্ট্রেস কনসেপ্ট কি এগুলো তো ম্যাডাম ডিটেল আলোচনাই করেছে। ইভেন তোমরা 4-1 কি থিওরিতে পড়ে এসেছো, তাই না? সো আমরা আজকে ডাইরেক্ট মানে ডিজাইনেই যাব। হ্যাঁ, ডিজাইনের জন্য কোনো যেগুলো বেসিক কনসেপ্ট লাগে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমাদের আজকে কি কাজ? আমাদের ডিজাইন এক্সাম্পল অফ আ টু ওয়ে পোস্ট টেনশন স্ল্যাব। হ্যাঁ, আগে প্রিস্ট্রেসে যাওয়ার আগে আমি আসি তাহলে স্ল্যাবে। ওয়ান ওয়ে স্ল্যাব এন্ড টু ওয়ে স্ল্যাব, বলো কি? এন্ড সবারই পারার কথা। তোমাদের মেইন যা পড়া সব শেষ, পড়া শেষ, এখন তোমরা সবই অ্যাপ্লাই করবা। বলো ওয়ান ওয়ে এন্ড টু ওয়ে স্ল্যাবটা কি? হুম, স্যার ওয়ান ওয়ে স্ল্যাবটা হচ্ছে স্যার ওয়ান ডিরেকশনে কাজ করবে স্যার, আর হুম, টু ডিরেকশনে স্যার যেটা থাকবে সেটা হচ্ছে টু ওয়ে স্ল্যাব স্যার। হুম। এক্ষেত্রে স্যার হচ্ছে যে মানে স্যার মানে স্যার এল এ বাই রেইনফোর্সমেন্ট এল বি হচ্ছে 0.5 থেকে স্যার ছোট হবে স্যার, মানে ওয়ান ওয়ে স্ল্যাবে স্যার। কি এটা হলো 0.5 থেকে ছোট হবে? স্যার এল এ বাই এল বি স্যার 0.5 থেকে স্যার, মানে শর্ট ডিরেকশন লং ডিরেকশনে যে ভ্যালুটা থাকবে স্যার। আচ্ছা, আর আর টু ওয়ে ডিরেকশনে স্যার হচ্ছে 0.5 থেকে বড় অথবা ইকুয়াল হবে স্যার। 0.5? আচ্ছা, জি স্যার। 0.5 না টু? টু কোনটা? লং আর শর্টের রেশিও? টু হবে স্যার। টু হবে স্যার। টু হবে। ঠিক আছে, ওকে। তো যাদের মনে নেই তারা আবার একটু দেখে নিবে। হ্যাঁ, আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো। হ্যাঁ, একটা কি ওয়ান ওয়ে স্ল্যাব বলতেছি কোন দিক আমার Ly/Lx, হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল টু হয়। আমার যদি লং ডাইরেকশন এন্ড শর্ট ডাইরেকশন রেশিও যদি আমার কি গ্রেটার দেন ইকুয়াল টু হয়, যদি আমার লং ডাইরেকশন যদি অনেক বড় হয় আর শর্ট ডাইরেকশন ছোট হয়, তাহলে স্ল্যাব লোড ট্রান্সফার করে কি শর্ট ডাইরেকশন বরাবর, তখন ওইটাকে বলতেছি আমি ওয়ান ওয়ে স্ল্যাব। আর যদি রেশিও যদি আমার লেস দেন টু হয়, হ্যাঁ, যদি দুইটাই কি কাছাকাছি আসে, তখন লোড ডিস্ট্রিবিউট হয় কি আমার দুই দিকে, তখন সেটাকে বলে হলো আমার টু ওয়ে স্ল্যাব। সবাই ধরতে পেরেছো? জি স্যার। ওকে, তো ডাইরেকশন কি, ধরো এখানে কি আমার এটা কি আমার লং ডাইরেকশন আর এটা ধরো কি আমার শর্ট ডাইরেকশন। তো অলওয়েজ কি লোড কি করবে, ছোট রাস্তা খুঁজবে। তো ছোট রাস্তা খুঁজবে তো কি আমার শর্ট ডাইরেকশনে কি আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে, খালি অনলি শর্ট ডাইরেকশন বরাবর হচ্ছে। দ্যাটস ওয়াই কে আমরা বলি ওয়ান ওয়ে। আর যখন দুইটার কি লেন্থ গুলা কি রেশিও কি কাছাকাছি হয়, লেস দেন টু হয়, তখন কি সে দুই দিকে ট্রান্সফার করবে, তখন এইভাবে করে, তখন এটাকে বলে আমি টু ওয়ে স্ল্যাব। যদি আমি ফিগারে দেখি ওয়ান ওয়ে স্ল্যাবে, তাহলে কি আমি বিম হয় কোন দিক বরাবর, অনলি যে দিক ট্রান্সফার হবে শর্ট ডাইরেকশন বরাবর দুই পাশে বিম হবে। আর টু ওয়ে স্ল্যাবে যেহেতু কি আমার চারদিকেই যেহেতু ডিস্ট্রিবিউট হচ্ছে, তাই আমার চারপাশে বিম হবে। ঠিক আছে, আর এছাড়া রেনফোর্সমেন্ট ডিটেইলিং যদি আমি দেখতে চাই, তাহলে দেখো ওয়ান ওয়ে স্ল্যাবে আমার কি মেইন বার গুলো হয় হলো যে বরাবর আমার লোড ট্রান্সফার করবে। যদি আমার এ বরাবর লোড ট্রান্সফার করে, তাহলে এই বরাবর আমার মেইন বার হবে। ঠিক আছে, আর অপোজিট ডাইরেকশন বরাবর কি আমার ডিস্ট্রিবিউশন বার, যেটা আমার স্ট্রেট বার। মেইন বার গুলো ক্র্যাঙ্ক হয় আর ডিস্ট্রিবিউশন বার গুলো কি আমার স্ট্রেট বার হয়। আর যদি আমার টু ওয়ে স্ল্যাব হয়, টু ওয়ে স্ল্যাবে কি তাহলে দুই দিক বরাবরই লোড ট্রান্সফার হচ্ছে, তাহলে কি আমার দুই দিক বরাবরই কি আমার মেইন বার হবে। তো সবাই কি ধরতে পারছো ওয়ান ওয়ে টু ওয়ে স্ল্যাব? জি স্যার। জি স্যার। ওকে। স্যার হুম, স্যার ওই যে আগের ফিগারে স্যার, দাঁড়াও বের করছি। হ্যাঁ, বলো। স্যার এখানে স্যার ওয়ান ওয়ে স্ল্যাবটাতে স্যার লোডটা কি স্যার এল এক্স এর প্যারালাল স্যার হচ্ছে স্যার? আচ্ছা, এগুলা মানে সব আমি নেট সব ছবি করে এক লোড ছবিতে ট্রান্সফার আনছি। শর্ট ডিরেকশনই হয়। লোড ট্রান্সফার শর্ট দিয়ে মানে এটা কিন্তু সেম না, এই দুইটা ফিগার কিন্তু সেম না। ও আচ্ছা ঠিক আচ্ছা। আছে, জি আমি স্যার। জাস্ট মানে সব ছবি একসাথে করছি। তুমি মাথায় রাখবা লোড অলওয়েজ কি শর্ট ডাইরেকশন বরাবর ট্রান্সফার হয়। তুমি যদি এই ফিগারে তাকাও, তাহলে কি শর্ট ডাইরেকশন কোনটা মনে হচ্ছে তোমার? স্যার এল এক্সটা এল স্যার। এক্স, তাহলে কি এল এক্স শর্ট ডাইরেকশন এ বরাবর ট্রান্সফার করবে, তাহলে এই বরাবরই কি তাহলে আমার মেইন বার হবে। ধরতে পেরেছো? জি স্যার। ওইটাই। জি স্যার। আর এখানে জাস্ট ডিস্ট্রিবিউশনে কোন দিক বরাবর কিভাবে ট্রান্সফার হয় এটাই। জি স্যার। ওকে, আচ্ছা।
তো আমরা কি করব, আমরা টু ওয়ে করব। টু ওয়ে বলতে তাহলে বোঝাচ্ছে আমার দুই দিকেই কি আমার মেইন বার হবে, বাট যেহেতু আমরা কি প্রিস্ট্রেসিং করছি এখানে কি আমার ক্র্যাঙ্ক বা স্ট্রেট বার হবে না। আমার এখানে কি দুই ওয়েতে কি দিব, আমরা এখানে কি দিব বলো? বিম দিব স্যার। দুই ওয়েতে বিম দিব, প্রি Straight bar. এক্সটেনশন ওয়্যার ওয়্যার, হ্যাঁ, বা টেন্ডন যেটাকে বলে আমরা টেন্ডন দিব, ঠিক আছে। এখন দেখো তো, এখন আর আমরা কি করতেছি, পোস্ট টেনশন করতেছি। এখন প্রি স্ট্রেস আর প্রি টেনশন এন্ড পোস্ট টেনশন এগুলো কি সবাই তো মোটামুটি কাল মানে লাস্ট ক্লাসে তো সবার কোনো আইডিয়া হয়ে গেছে, তাই না? বলো তো কি একজন পোস্ট টেনশনটা, তাহলে যারা পারবে না তাদের একটু মনে পড়বে পোস্ট টেনশনটা। আর পোস্ট টেনশনটা হলো যে কংক্রিট কাস্ট করার পরে হচ্ছে যে আমাদের যেটা ইয়ে করা হয় হ্যাঁ, পোস্ট টেনশন ডাক্ট সিস্টেম থাকবে, তারপর কংক্রিট ঢালাই করবে, দেন কি আমার জ্যাক দিয়ে স্যার হচ্ছে জ্যাক যে দিয়ে টেনে ছেড়ে দিবে, জি ঠিক স্যার। আছে। তখন সেটাকে বলতেছি আমি পোস্ট। পোস্ট মানে কি আমার পরে, পরে আমি টেনশন করতেছি, ঠিক আছে, বেসিক যেটা মাথায় থাকবে। তো আমরা এখানে পড়ি, দ্য ফলোইং এক্সাম্পল ইলাস্ট্রেট দ্য ডিজাইন মেথড প্রেজেন্টেড ইন এসিআই এন্ড আইবিসি মেথড। হ্যাঁ, আইবিসি এন্ড এসিআই থেকে ম্যানুয়াল থেকে না হয়েছে। এসিআই তো সবাই জানো, কি বলো তো এসিআই? কারণ মনে আছে? বিএনবিসি যেমন কি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এসিআই টা কি? কি কনক্রিট ইনস্টিটিউট? আমেরিকান আমেরিকান, হ্যাঁ, গুড। বলো, ভুল হলে তো সমস্যা নেই। আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট। আর আইবিসি ইন্টারন্যাশনাল কি? বিল্ডিং কোড মনে হয় স্যার। বিল্ডিং কোড, হ্যাঁ। তো তার অনুযায়ী আমরা এটা ডিজাইন করি। Unless otherwise noted, all reference table, figure, and equivalent number are from this book. The example presented here, two-way post tension slab. Just এমনি কোথা থেকে আমরা নিয়েছি এটা কি আমাদের টিপিক্যাল স্ল্যাবের একটা প্ল্যান, ঠিক আছে। এটা নর্থ ডাইরেকশন বলবে, এটা সাউথ। ইস্ট ওয়েস্ট কোন দিক হবে তাহলে? ইস্ট কি ডান দিকে না বাম দিকে? ইস্ট ডান দিকে। এটা ইস্ট হবে, এটা ওয়েস্ট হবে, হ্যাঁ। ডাইরেকশনটা বোঝা লাগবে আমার যদি আমরা ডিজাইন করতে চাই, ঠিক আছে। এটা টিপিক্যাল প্ল্যানের একটা স্ল্যাব। তো আমরা ফার্স্টে ডিজাইন দেখার আগে আমরা দেখি যে জিনিসটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আমরা একটা বেসিক, তোমাদের ইউটিউবে একটা অ্যানিমেশন আছে সুন্দর একটা, সেটা আমরা আগে দেখি, তাহলে তোমাদের মানে ডিজাইন যখন আগাবো তখন তোমাদের ক্যাচ করতে ইজি হবে, ঠিক আছে। আমরা দেখি, সবাই দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে, তোমরা আনবন্ডেড পোস্ট টেনশনিং, হ্যাঁ, এটা যদি তোমরা ইউটিউবে লেখো এই ভিডিওটা পেয়ে যাবে। একটা টিপিক্যাল বিল্ডিং, আমরা স্ল্যাব পড়তেছি তো স্ল্যাব নিয়ে আমাদের কনসার্ন। এখানে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, এখানে কি নেই বলো তোমাকে? বিম বিম নেই। বিম নেই, তাহলে এটা কি স্যার, ধরনের beam নেই স্ল্যাব? স্যার। কি Flat ধরনের plate, স্ল্যাব? flat ফ্ল্যাট প্লেট স্ল্যাব স্যার। হ্যাঁ, ফ্ল্যাট স্ল্যাব। ফার্স্টে সব শাটিং টাটিং করে সবকিছু আটকায় দেয়। সব জায়গায় একই প্রসিজার ফলো করে তা না, বাট এটা বেসিক, ঠিক আছে। একটা পকেট ফর্মুলা দিলে এটার মাধ্যমে কি, হ্যাঁ, মানে হোল স্পেস গুলো করে, দেখলে ক্লিয়ার হবে। অ্যাঙ্কর দিলে অ্যাঙ্কর আটকালো, হ্যাঁ। অ্যাঙ্কর কি, এগুলা কি লাস্ট ক্লাসে পড়েছো না তোমরা? ওয়্যার, তারপর এগুলো তাহলে আর আমি ডেসক্রাইবে গেলাম না কোনটা কি, ঠিক আছে। যদি না বুঝতে পারো তখন আমাকে কোয়েশ্চেন করো, ঠিক আছে। এক সাইড দুই সাইডে বসাবে, এই জিনিসটা সেম দুই সাইডে বসাবে। এই যে দেখো এইচটি স্ট্র্যান্ড, হ্যাঁ, স্যার এগুলো শুধু কলামের কাছে বসাবে, পুরো স্ল্যাব জুড়ে বসাবে না? পুরোটা জুড়ে যেখানে জ্যাকিং করবে সেখানে সেখানে বসাবে, ঠিক আছে। আর এই যে যেটা কি, এটা আমাদের স্ট্র্যান্ড। স্ট্র্যান্ড তো চিনো তাই না? আর জি চিকন স্যার। চিকন গুলো কি আমার কি বলে? ওয়্যার। 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 আমরা পড়েছি না 7 ওয়্যার স্ট্র্যান্ড, 7টা ওয়্যারের বা বিভিন্ন ধরনের। আর এখানে দেখো গ্রিজ দিয়ে দেয় যাতে কি আমার কি কেন হয়, গ্রিজ কেন দেয়? লুব্রিকেটিং স্যার, করার যেন জন্য। স্যার লুব্রিকেটিং, ফ্রিকশন ইসে করার জন্য, এড়ানোর জন্য। করশন প্রোটেকশনের জন্য, ঠিক আছে।
তারপরে যে পি শিটিং যেটাকে আমরা কি বলি বলতো, এটা কি আমাদের ডাক ডাক্ট। এই ডাক্টের ভিতর ঢুকাই দিলাম, ঠিক আছে। এভাবে সবগুলা, এভাবে যেদিক বরাবর আমি ইস্যু করবো সেদিক বরাবর বসাই দিলাম, ঠিক আছে। তারপর যে পকেট ফর্মের যে হোলগুলো করেছিলাম না, সেখানে বসে সেখান থেকে আমি আমার স্ট্র্যান্ড গুলো বের করে আনলাম। তো আমার কি 2 ওয়ে স্ল্যাব, তাহলে কি আমার কি দুই দিক বরাবরই কি আমি বসাই দিব। স্যার এটা ওয়ান ওয়ে স্ল্যাব, এর জন্য কি মানে পিস স্পেসিংটা কি একদিকে দেওয়া হচ্ছে? 1 ওয়েতে একদিক করবে, 2 ওয়েতে কি দুই দিক। এই কনক্রিট কাজটা মানে পোরিং করে দিচ্ছে, ঢালাই করে দিবে। যেহেতু আমরা কি পোস্ট টেনশন করতেছি, তো আমরা কাস্টিং করার পর কি আমি জ্যাকিং করব। জ্যাকিং হার্ড হয়ে গেল, দেন আমাদের এখন প্রিস্টিং পকেট যে করলাম যাতে আমার হলো থাকে, হ্যাঁ, এই জন্য তারপর আমি খুলে ফেললাম সবগুলো। তো ক্লিন করে নিচ্ছে করে যে জায়গাটা, ঠিক আছে। এটা কি বলতো Last- স্যার ওয়েজ। ওই যে চিনছো কোনটা? জি স্যার, ওই যে জি, স্যার। আগের ক্লাসে কি মানে তিনটে যখন টুকরা দেখাই বলছিল হ্যাঁ স্যার। অনেকগুলো ওয়েজেস ছিল তাই না, হুম, এখানে জি, কি স্যার। সিঙ্গেল একদিকে ওয়েজেস। স্যার একটু মানে চিকন থাকে, একদিকে মোটা থাকে। মোটা, হ্যাঁ, একদিকে থেকে আরেকদিকে মোটা থাকে। এই ওয়েজেস গুলো লাগাই দিল, ঠিক আছে। এখন পেন করে দিচ্ছে, হ্যাঁ, আর জ্যাকিং করার পর করার সময় একটা মার্ক করে দেয়, ঠিক আছে, এরকম মার্ক করে দিচ্ছে। হলুদ দেখছো সবাই, হলুদ মার্ক, জি জি, স্যার। স্যার। মার্ক করে দিচ্ছে। এখন এটা এই যে আমার জ্যাকিং মেশিন, এটা দিয়ে টানবে জিনিসটা, রডটা টানবে। কত প্রেসারে কি টানবে, হ্যাঁ, সেটা ফিক্স স্ট্যান্ডার্ড আছে। এই দেখো, এই অনুযায়ী দেখো, টেনে বাইরের দিকে নিয়ে আসবে, যেহেতু কি আমি টেনশন করছি, পুল করছি জিনিসটাকে। তখন দেখো জিনিসটা এইভাবে ব্যালেন্স হয়, হ্যাঁ। যখন এখানে টানে তখন কি কি স্যাগিং পোর্শন উপরে উঠে আসে আর হগিং পোর্শন কি আমার নিচে নেমে আসে। ব্যালেন্সিং, যেটা তো আমরা কি বলি ওয়েট ব্যালেন্সিং, হ্যাঁ। এখন দেখো এটা দেখলে আরো ভালো বুঝতে পারবে। দেখো আমার মার্ক ছিল কিন্তু এখানে, হ্যাঁ, আমি জিনিসটাকে পুল করে এতখানি নিয়ে আসছি, ঠিক আছে। এই জন্য কি মার্কিং করা হলো। স্যার এটা উপর নিচে করা হলো কিভাবে স্যার? উপর নিচে বলতে ওই যে স্যার টেনশন পার্টের কম্প্রেশন পার্টের যে ইয়াটা দেওয়া হয়েছে স্যার, এই টেন্ডন ইয়াগুলো স্যার, ওয়্যারগুলো। টেন্ডেন গুলা, এটা বেসিক। তুমি যদি ধরো একটা রোপ চিন্তা করো, স্যার টানলে তো স্যার ওই সোজাই হয়ে যাবে পড়বে কি? জিনিসটা কি এরকম না, স্যার এখানে তো দেখলাম মানে একদম সোজাসুজি ভাবে বসানো আর কি। এখানে হচ্ছে, হ্যাঁ, যেটা দেখলাম হলো এই যে এরকম ছিল, হ্যাঁ, এরকম ছিল না। এটা কি মিড পোর্শন আর এটা কি সাপোর্ট পোর্শন, হ্যাঁ। তুমি যদি একটা এখানে যদি টানো, হ্যাঁ, দড়িটা যদি টানো, তাহলে কি এটা কি সব কি লম্বা হয়ে আসবে না, হ্যাঁ। আর এটা কি যেটা উপরে ছিল সেটা কি নিচে নেমে আসবে না। আচ্ছা, তুমি শুনতে পাচ্ছ আমাকে? কি স্যার? স্যার এটা এটা তো মনে হয় মেইনলি করা হয় হচ্ছে যে আমরা কলামের উপরে যে সাধারণত উপরে হচ্ছে যে আমরা মানে হচ্ছে যে স্যার স্টিল দিই। আর হ্যাঁ, উপরে দিবেন, এই যে সাপোর্টে আমাদের কি হ্যাঁ স্যার, উপরে সাপোর্টে থাকে, আর কি মিড স্প্যানে বটমে মিড থাকে, স্প্যানে নিচে থাকে না। বটমে থাকে স্যার। ওটাই বললাম, স্যাগিং থাকে আর উপরে কি মানে সাপোর্টে Hugging আমার থাকে। হগিং থাকে। তো আমি যদি একটা দড়ি টানি, তাহলে কি জিনিসটা কি টোটালটাই তো স্ট্রেট হবে, তাই না? স্ট্রেট হতে যাবে।
তখন কি স্যাগিং পোর্শন উপরে উঠে আসে আর হগিং পোর্শন কি নিচে নামার চেষ্টা করো স্যার। নিচে নামার চেষ্টা করবে, ওটাই বলা। ঠিক আছে, যে পাইপটা ইনসার্ট করা থাকে সেই পাইপটা স্যার একদম স্ট্রেট থাকে না? পাইপ মানে ডাক্টের কথা বলতেছো? Duct। হ্যাঁ, ডাক্ট স্ট্রেট থাকে বাট টেন্ডেন গুলো এরকম করে থাকে। পাইপও স্ট্রেট থাকে না, জিনিসটা তো ইসে প্লাস্টিক টাইপ। আমি যদি একটু আগাই, দেখো জিনিসটা কিন্তু এরকম, মানে পুরোপুরি কিন্তু একদম টান টান না। ঠিক আছে, বা তোমরা কাজ করো গুগলে যায় দেখবে যে ছবিগুলো দেখবে, মানে আমাদের মেইন কনস্ট্রাকশন এরিয়ার ছবিগুলা, তখন দেখবে যে এরকম বাঁকানো মাটির সাথে শুয়ে আছে। স্যার ব্রিজে দেখলে আরো বেশি ভালো বোঝা যাবে। ব্রিজে দেখলে আরো ভালো বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা তারপর কি করলো, তারপর এক্সট্রা পোর্শন গুলো কি আমার কাটিং। কেটে দিচ্ছে। তারপর এটা কি দিয়ে করলো, গ্রাউটিং দিয়ে ফিল আপ করে ফেললো। ঠিক আছে, দেখো এই যে এটা যদি দেখো ফার্স্টে কি আমার ইসে ছিল, এখন কি জিনিসটা কি চেঞ্জ হয়ে যাবে। এখন কি কম্প্রেশন দিতে থাকবে, জিনিসটা কি আমার প্রিস্ট্রেস ডেভেলপ করবে। তো মোটামুটি এই কাজ। তাহলে কি করলাম, ফার্স্টে হলো আমি কাস্টিং করে তারপর জিনিসগুলো আমি টেন্ডনগুলো বসালাম, বসায় তারপর কাস্টিং করলাম, তারপর কি তারপর খুলে জ্যাকিং করে ছেড়ে দিলাম। ঠিক আছে, কঠিন কিছু না কিন্তু। স্যার হুম, স্যার ফ্ল্যাট প্লেট স্ল্যাব তো সবগুলাতেই স্যার আমরা প্রি স্ট্রেসিং করি না স্যার। না না, নর্মাল ইন জেনারেল রেনফোর্স তো হয়, জি স্যার। আরসিসি যেগুলো ওগুলো হয়। ঠিক আছে, এরপর আরেকটা এক্সট্রা জিনিস আছে, ওটা আমাদের দরকার নেই, তাও একটু দেখতে পারো। এখন আমার মাঝখানে কি সবকিছু দুই তলা হবে, স্টেয়ার হবে, কাটিং করা লাগবে, তাই না? তো এখন তখন কি করে ওরা এভাবে কাট আউট করে ফেলে। নিচে সাপোর্ট দিল, সাপোর্ট দিয়ে হ্যাঁ কাট করে কনক্রিটটা রিমুভ করে ফেলে। হ্যাঁ, এখন দেখো এই নীলগুলো যেগুলা, ওগুলো কি আমাদের প্রিস্ট্রেস হ্যাঁ প্রিস্টেসের ডাকটা। হ্যাঁ, ডাক ডাক্ট আর এর ভিতরে আমার টেন্ডন আছে আর নিচে নরমাল আর রেনফোর্স যেগুলা। এখন আমার যেহেতু এটা কি আমার স্টেয়ার উঠবে, তাই কি জিনিসগুলো আমার কেটে দিতে হবে, খালি করতে হবে। তো এখানে খালি করে দিল, যখন আমার কেটে দিবে তখন কি প্রিস্ট্রেস লোডটা চলে যাবে না? জি স্যার। তখন কি করে এখানে আবার সেম আগের মতো করে আটকায়, তারপর কি আবার পুল করে। স্যার কলাম গুলা কি স্যার আবার নতুন করে মানে ওর উপর দিয়ে করে? না, কলাম তো কলামের জায়গায় আছে, এটা মাঝখান জায়গা, না মানে যে এখানে জায়গায় স্যার স্টেয়ার মানে যেরকম কলাম মানে এমনি নর্মাল করলে যে কলামের রেইনফোর্সমেন্ট গুলো বের করে রাখে স্যার, হুম 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 তারপরে আর কি কাস্টিং করে, হুম হুম। এখানে তো স্যার পুরাটাই তো ঢালাই করতে স্যার, কলামে কোনো রেইনফোর্সমেন্ট বের করে রাখে না। না, এখানে কলমের রেনফোর্স দেখেন, কলমের রেনফোর্স আলাদা আছে, তুমি রেনফোর্স দেখবা নিচে তখন দেখবে। তো আমার কিন্তু নর্মাল প্রিস্ট্রেস ছাড়াও কিন্তু আরো রেনফোর্সমেন্ট আছে। এই দেখো নিচেগুলো দেখতেছো, কালো কালো কালো, এগুলো কিন্তু পুরোটা জুড়েই চলে, এগুলো কিন্তু একদম শুরুতেই দিয়ে দিচ্ছে। এটা তো স্ল্যাবের পোর্শন হ্যাঁ, ওই কলমেও আছে, ওইদিকেও আছে, কলমের সাথে চলে গেছে। কিন্তু বের করে রাখে না নাকি? বের করে হ্যাঁ ওপরে যাবে না, তোমার কলম টু কলম তোমার ইসে করতে হবে না, বের করে রাখে। এইভাবে কি আবার কনক্রিট পোরিং করে আবার এখানে আবার জ্যাকিং করা লাগে যদি আমার কোনো কাট আউট করা স্যার লাগে। এটা আমরা ফার্স্টে রাখতে পারতাম না? ফার্স্টে মানে স্যার এই গ্যাপটা স্যার মানে কাট মানে কাট করে তাহলে তো মানে মানে আমার পার্শিয়াল যদি প্রিস্টেস করি তাহলে তো আমার তো মানে যে আমার দরকার রিকোয়ার্ড সেটা পাবো না। ও ঠিক আছে, ঝামেলা হবে। এর জন্য এটা আসলে কনস্ট্রাকশন আসলে অনেকজন অনেকভাবে করা যায়। হ্যাঁ, এখন মানুষ সবসময় চিন্তা করে কি বেস্ট পসিবল ইজি ওয়ে এন্ড আমার কি স্ট্রেংথও যাতে কি ঠিক ঠিক থাকে, থাকে। এটাই আমার মেইন কনসার্ন। ঠিক আছে, এখন প্রিস্ট্রেস তো আমাদের শুরুতে আসে নাই, আমরা শুরুতে বাঁশ ইউজ করতাম, পরে রড ইউজ করছি, তারপর কি আরসিসি, তারপর কি আমরা প্রিস্ট্রেস কিন্তু একদম মোটামুটি একটা নতুন টেকনোলজি, আমাদের ঢাকা শহরে কিন্তু এত বেশি নাই। ঠিক আছে, পরে তো দেখলে এই যে পরে স্টেয়ার উঠে এভাবে সেম ভাবে প্রত্যেকটা তালা তালা উঠে যাবে। এখন কিছু অ্যাডভান্টেজেস আছে, দেখো আমরা প্রিস্টেসকে কেন ইউজ করি। দেখো
বলো ইঞ্জিনিয়ার কি হতে পারে বলো তো, প্রিস্ট্রেস করলে কি লাভ আছে? স্যার আর্কিটেকচারাল ভিউটা আমরা সুন্দর মতন করতে পারি স্যার সুন্দর মতো ভিতরে। করতে পারি, হ্যাঁ গুড। দেখো এখানে ছবি যদি একটু দেখো, পজ করি, হ্যাঁ স্যার ফলস স্ল্যাব করতে সুবিধা হয়, ফল স্ল্যাব, বিমের কাছে তারপর কাটা লাগে না। জি স্যার। তারপর এই যে আমার স্ল্যাবের নিচে যে জি স্যার। হেডরুম, স্যার হ্যাঁ স্ল্যাবের দেখো ডেপথটা কম হলেও চলে স্যার। স্ল্যাবের ডেপথ কম লাগে, তাহলে স্ল্যাবের ডেপথ কম হলে আমার কি বাড়বে? আমার রুমের হাইটটা বাড়বে না? হাইটটা Height বাড়বে। তাহলে আমি বুঝতে স্পেস বেশি স্যার পাচ্ছি। স্যার কংক্রিটও কম হেডরুমটা বেশি লাগবে পাচ্ছি স্যার, স্যার। হুম, উপর দিকেও। এই দেখো লেস ফ্লোর টু ফ্লোর ওয়ার্কিং স্পেস, ঠিক আছে? জি স্যার। কারণ এই যে আমার এই যে বিম গুলো কি আর নিচে নামে না, লাগে নাই আমার। আর বেশি কম্প্রেশন নিতে হবে, মানে স্ট্রেংথটা বেশি। স্ট্রেংথ তো বেশি, এটা তো আমরা জানি যে হাই স্ট্রেংথ। তারপর এটা দেখো, দেখো নর্মাল কি আমরা নর্মাল স্ট্রাকচার, আর দেখো স্ট্রাকচারে এসে পোস্ট টেনশনিং করা, দেখো কত কি চিকন, তাই না? চিকন মানে কি, তাহলে আমার কি ওয়েট কি আমার লাইট ওয়েট, কম লাইট। তাহলে লাইট ওয়েট হলে কি আমার, তাহলে কি রেজিস্টিং ইসে কি কোনো যদি আমার যদি আর্থকোয়েক হয় বা কিছু হয়, তাহলে কি ক্যাপাসিটি কি তার বেশি হবে, জি তার স্যার। কি বেশি আর কম আসবে, কনস্ট্রাকশন খুব তাড়াতাড়ি হয়। কনস্ট্রাকশন তাড়াতাড়ি হবে। তারপর ফ্লোর টু ফ্লোর হাইট দেখো, এখানে আমার দেখাচ্ছিল 11 তলা, হ্যাঁ আর এখানে 10 তলা, মানে একই হাইটে আমি 11 তলা পাচ্ছি, আবার ওখানে একই হাইটে কি আমি পাচ্ছি কত, আমার 10 তলা পাচ্ছি, একতলা কি আমি বেশি পাচ্ছি। আচ্ছা এগুলা হলো, এগুলা লাগবে না আমাদের, এগুলা ঠিক আছে। এই তো মোটামুটি তাহলে আইডিয়া হলো আমরা কি কি করব। জি স্যার। হ্যাঁ এখন আমরা তাহলে ক্যালকুলেশনে আসি। এগুলোর জন্য মানে এত কিছু বুঝতে হবে না, বেসিক আমরা যে আগে 412 এগুলো করে আসছি ওগুলোর মতোই। হ্যাঁ তো ফার্স্টে দেখি আমরা লোড, ঠিক আছে? লোড কি, আমার লোড হলো ডেড লোড। ডেড লোড মানে আমি কারো সেলফ ওয়েট, আমরা থিকনেস বের করব, থিকনেস থেকে আমরা সেলফ ওয়েটটা বের করব, ঠিক আছে? তারপর হলো সুপার ইম্পোজ ডেড লোড। সুপার ইম্পোজ ডেড লোড কি, কেউ একজন বলো। আচ্ছা এখানে কি মার্ক করলে আসে? স্যার ফাউন্ডেশনের উপরের যেই মানে গ্রাউন্ড লেভেলের উপরের স্ট্রাকচারটাকে তৈরি করা হলো সুপার স্ট্রাকচার। একটু দাঁড়াও। বিল্ডিং লোডটাই হচ্ছে সুপার ইম্পোজ লোড। বলো, শুনলাম না, কি বলো? স্যার বিল্ডিং এর যে টোটাল লোডটা ওইটাই তো সুপার ইম্পোজ লোড, মানে কলাম টু কলাম। টোটাল না, না সুপার ইম্পোজ লোড না স্যার ওইটা উপরে মনে হয় স্যার ওই যে স্যার ডেড কোন লোড হচ্ছে হলো মেশিন বা বিল্ডিং হচ্ছে নিজস্ব যে সেলফ ওয়েট, ডেড লোড হলো সেলফ ওয়েট। তাহলে সুপার ইম্পোজ ডেড লোডটা কি? স্যার ওটাও একটা ডেড লোড, বাট কি ওটা? স্যার ফার্নিচার। মেশিন, হ্যাঁ হ্যাঁ এই যে ফার্নিচার বা পার্টিশন, ফার্নিচার বা মেশিন মানে দিছে। সুপার ইম্পোজ মানে কি আমার কোনো কিছু আছে এক্সিস্টিং, তার উপর এক্সট্রা কিছু একটা পড়লে সেটা কি আমার সুপার ইম্পোজ, ঠিক আছে? পার্টিশন ওয়ালও স্যার। পার্টিশন ওয়াল, হ্যাঁ বলতে পারো। তোমাদের কি পেনটা দেখা যাচ্ছে? স্যার পেন দেখা স্যার যাচ্ছে এখনো কিন্তু লেখা আসছে স্যার। বুঝতেছি না, লেখা আসতেছে না কেন? দাঁড়াও। এখন দেখা যাচ্ছে? জি স্যার এখন আসছে। ওকে আচ্ছা আমরা দেখতেছিলাম কি, হ্যাঁ সুপার ইম্পোজ ডেড লোড যেটা বললে যে পার্টিশন ওয়াল বা যেটা, হ্যাঁ বা কোনো কিছু বা টাইলস টাইলস যেটাই হোক না কেন, আমার ডেড লোডের উপর যে এক্সট্রা যে ফার্নিচার লোড গুলো আসতেছে। তারপর হলো আমার লাইভ লোড, হ্যাঁ এগুলো সব কি, এগুলো কোর্ট থেকে নেওয়া। লাইভ লোড 40 PSF। তারপর রেসিডেন্সিয়াল কি 2 আওয়ার ফায়ার রেটিং, এখানে
2 আওয়ার ফায়ার রেটিং বলতে কি বোঝাচ্ছে বলো তো? 2 hour fire rating। কি মনে হয়? স্যার 2 ঘন্টা ধরে ফায়ারের ইয়েতে জন্য good. যে পানিটা স্যার ইয়া রাখবে স্যার, মানে পানি মজুদ রাখবে, তাই তো মনে হয় স্যার। মানে স্যার পানি আচ্ছা, যেটুকু রিজার্ভ থাকবে স্যার সেটা আমাদের Equipment হচ্ছে মনে হয়। 2 ঘন্টা ধরে আমরা ইয়া করতে এখানে পারবো আসলে ফায়ার পানি না, এখানে ঠিক আছে 2 Equipment। ঘন্টা ফায়ার যদি আগুন যদি ধরে যায় আমার 2 ঘন্টা রেস্টিং ক্যাপাসিটি আছে, বাট জি কার স্যার পানি না, আসলে এটা হলো আমার কনক্রিটের, ঠিক আছে? কংক্রিটের মানে কনক্রিট থেকে আমার মানে রডে যেতে আমার মানে মোর সাসেপ্টেবল, মানে প্রবণতা কার বেশি, রডের না কনক্রিট, কে বেশি নিতে পারে? স্যার Concrete। কংক্রিট কনক্রিট Concrete। বেশি নিতে পারে, আমার রড কম নিতে পারে, তাই আমার রডে যদি আগুন ধরে যায় তাহলে কি আমার মোটামুটি স্ট্রাকচার ফেল করবে। collapse করে। তো কনক্রিট থেকে আপ টু কি আমার রড যেতে মোটামুটি 2 ঘন্টা লাগবে। তো আমার ক্যাপাসিটি মোটামুটি 2 আওয়ার অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী আমরা ডিজাইন করি, ঠিক আছে? তারপর আসলে আমরা ম্যাটেরিয়ালে আমরা কি নরমাল ইউনিট ওয়েট কি আমার 150, ঠিক আছে, পাউন্ড পার ফিট কিউব। এফ প্রাইম সি আর এফ সি প্রাইম কি বলতো? এফ প্রাইম সি আর এফ সি প্রাইম এর স্যার এ প্রাইম সি তো কংক্রিটের হচ্ছে স্যার কনক্রিট কি স্ট্রেংথ দেওয়া আছে স্ট্রেংথ, হ্যাঁ, কত দিনের এটা এফ প্রাইম সি? স্যার কত এটা দিনের? 28 দিনের, গুড। আর যদি ইনিশিয়ালটা কতদিন পর নিই আমরা? স্যার 7 days। 7 ডে, আফটার 7 ডে, 7 দিনের পর, after ঠিক 7 আছে? days, স্যার। তো সেই অনুযায়ী আমাদের 5000 পিএসআই আর কি আমার কত 3000 পিএসআই, ওকে। তারপর এফওয়াই ইল স্ট্রেন কত আমার 60000 60,000 পিএসআই। PSI। এখন পোস্ট টেনশনিং এর জন্য আমি কি ইউজ করতেছি? আমি আনবন্ডেড টেন্ডনস। আনবন্ডেড কারণ কি আমি পোস্ট টেনশন করতেছি, ঠিক আছে? তারপর কি এখানে দেখো 1/2 মানে হাফ ইঞ্চ কেটার ডায়া, ঠিক আছে? আর 7 ওয়ার স্ট্যান্ডে কি আমার 60টা, এন্ড কি আমার এরিয়া কত 0.153 ইঞ্চ স্কয়ার। যদি আমি এই জিনিসটা দেখাই তাহলে কি আমার ওয়ার তো মনে বুঝো, যদি আমি আরেকটা ফিগার দেখাই তোমাদের। জি স্যার, 7টা ওয়্যার একসাথে পেঁচিয়ে একটা স্ট্যান্ড। 7 ওয়ার স্ট্যান্ড, এই দেখো 7টা ওয়্যার, হ্যাঁ, 1 2 3 4 5 6 7, 7টা ওয়্যারের তাহলে টোটাল কি একটা কি বলে একটা স্ট্যান্ড। স্ট্র্যান্ড। তো সেই অনুযায়ী যদি যাই তাহলে এরকম কি একটা স্ট্র্যান্ড, দুইটা স্ট্র্যান্ড, এভাবে কি আমার কি 7 ওয়ার স্ট্র্যান্ড ইউজ করব, ঠিক আছে? এভাবে 7 ওয়ার স্ট্র্যান্ডের ডায়া হবে কত আমার হাফ ইঞ্চ, Half। ঠিক আছে? আর এরিয়া হবে কত আমার 0.153 ইঞ্চ স্কয়ার এরিয়া, আর কি আমার ডায়া। আর আমার স্ট্র্যান্ডের কত, একটা স্ট্র্যান্ডের ওয়্যার কত, কয়টা 7টা, ঠিক আছে? ওকে, এফপিও কি আমার কে বলতে পারবে? এফপিও ইউ দিয়ে কি বোঝাচ্ছে? আলটিমেট আলটিমেট কত আমার 270 কেএসআই। তারপর এস্টিমেটেড প্রিস্টার লস ধরলাম এসিআই কোড অনুযায়ী 15 কেএসআই, এটা আমাদের পড়া লাগবে। তারপর কি এফএসই কি বলতে পারবে? ইএলডি স্টিলের ইএল ইল তো আমরা পেয়ে গেলাম এফ অফ আচ্ছা ওয়াই, আচ্ছা জি তাহলে স্যার এফএসই ই দিয়ে কি হবে? ইফেক্টিভটা এফেক্টিভ স্ট্রেস হলো কত? এফেক্টিভ স্ট্রেস ধরি আমরা অলওয়েজ কি 70% অফ আলটিমেট স্ট্রেংথ। তাহলে কত হবে? 270 এর তাহলে 270 এর 70%, ঠিক আছে? তাহলে যত আসে আসলে কত আমার 174 মাইনাস কত আমার এখানে লস কত লসটা আছে? লস। তাহলে সেই অনুযায়ী লস পেলে আমি এফেক্টিভ কত পেলাম 174 কেএসআই, ঠিক আছে? তারপর হলো এফেক্টিভ লোড কি পাবো আমি? যে এফেক্টিভ স্ট্রেস পেলাম ইনটু কি আমার এরিয়া, এরিয়া, ঠিক আছে? এরিয়া কত আমার 0.15 ইঞ্চ স্কয়ার, এন্ড এফেক্টিভ স্ট্রেস কত আমার 174। তাহলে কি আমার এক একটা টেন্ডন মানে কি স্ট্র্যান্ড বা যেটা বলো এক একটা টেন্ডন, যেটা আমার কি ওই যে ছবিতে দেখলাম না, ডাক্টের ভিতর ঢুকলো পুরোটা এ টু জেড গেল, এক একটা টেন্ডন আমার 26.6 কিপ নিতে পারে, লোড নিতে পারবে। ঠিক আছে? জি তাহলে স্যার। আমি রিবারের আমি পেয়ে গেলাম। আচ্ছা, তারপর আমি আসলে স্যার এখন এই লোডটা কি হচ্ছে স্যার, যে ডেড লোডটা আমরা উপরে নিছিলাম সেটা কি বেশি হইতে হবে নাকি? হ্যাঁ, এগুলো ক্রস চেক করবো আমরা, মানে এগুলো যে আমরা মানে এগুলো আমাদের স্ট্রেংথ, এক একটা স্ট্রেংথ। তারপর আমি ডেড লোড থেকে আমি বের করবো আমার কতটুকু নিতে হবে, সেই অনুযায়ী দুইটা ক্রস চেক করবো আমরা, যেটা আমরা আগেও ডিজাইনে করে আসি, তাই না? আমরা ডি ধরি, ডি আমাদের ঠিকমতো আসলো নাকি সেই অনুযায়ী। এখানেও অনেক ক্রস চেক আছে, সেগুলো আমরা পরে দেখবো। দেন আসে হলো আমাদের স্ল্যাব থিকনেস।
স্ল্যাব থিকনেসের কি স্টার্ট উইথ L বাই H ইকুয়াল 45। আমরা এখান থেকে L বাই H দিয়ে শুরু করি। L কি আমার, L হলো আমাদের লংগেস্ট স্প্যান। হ্যাঁ, তাহলে আমরা যদি স্ল্যাবে যদি একটু দেখি লেআউটটা, তাহলে লংগেস্ট স্প্যান কত আমাদের? লং 100 100 স্প্যান 100 স্প্যান স্প্যান কোনটা বলো? ও 30 স্যার, সর্বোচ্চ হ্যাঁ, 30 কারণ কি পুরো কি আমাদের তো পুরোটা এক ও একটা আচ্ছা কি আচ্ছা ইন্ডিভিজুয়াল স্প্যান না আমাদের, হ্যাঁ তাহলে জি কত? স্যার 30। 30 ঠিক আছে, তাহলে 30 লংগেস্ট স্প্যান কত তাহলে আমাদের? 30 ফিট। তাহলে যদি আমি লিখি L বাই H, তাহলে কি আমার, সরি, L বাই H হলো 45 আর এটা কত আমার? 30। ঠিক আছে, তাহলে কি H পাবো না এখান থেকে? স্যার L বাই H ইকুয়াল টু 45 টা স্যার, এটা কি একটা থাম্ব রুল হিসেবে ধরে নিচ্ছে? থাম্ব রুল, হ্যাঁ, এটা রুলস হিসেবে ফর্মুলা হিসেবে ধরে নিয়েছে। হ্যাঁ, আমরা L বাই H দিয়ে স্টার্ট করব, তখন Lটা হবে হলো আমার লংগেস্ট স্প্যান, সেখান থেকে আমি H বের করে ফেলবো। যেহেতু এটা ইঞ্চিতে ফর্মুলা, তাহলে L কি আমার 30 ফিট, যেহেতু ওটাকে 12 দিয়ে গুণ করে আমি ইঞ্চিতে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি কত পেলাম? হাইট 8 ইঞ্চ। তাহলে 8 ইঞ্চকে আমি ধরে নিচ্ছি আমি অ্যাজ আ প্রিলিমিনারি স্ল্যাব থিকনেস। অথবা আমরা আরো আগে বিটা আলফা দিয়ে ফর্মুলা দিয়ে থিকনেস বের হ্যাঁ করেছি, বা পেরিমিটার ধরে থিকনেস বের করেছি। ঠিক আছে, এখানে শর্ট ওয়েতে আমরা L বাই H ইকুয়াল 45 ধরেও থিকনেস বের করতে পারি। সেই অনুযায়ী আমি পেলাম স্ল্যাব থিকনেস কত আমার? 8 ইঞ্চ। এখন আমি আসি লোডিং। লোডিং এ কি আমার ডেড লোড, তাহলে সেলফ ওয়েট কি হবে তাহলে আমার বলো? স্যার, সেলফ ওয়েট হবে ইউনিট ওয়েট হচ্ছে ইনটু থিকনেস থিকনেস ইনটু ইউনিট ওয়েট অফ থিকনেস কংক্রিট। T/12 ইন্টু 150। এখানে তোমাদের ইঞ্চে এখানে কিন্তু কনভার্সন করে নাই, তো 8 ইন্টু 150 করলে কিন্তু 100 আসবে না, কিন্তু এই জিনিসটা সব একটু ঠিক করে নিও। ঠিক আছে, জি স্যার। তারপর কি সুপার ইম্পোজ ডেড লোড, যেটা আমি শুরু থেকে 25, আর লাইভ লোড কত আমার? 40, যেটা আমাদের শুরু থেকে বলে দিয়েছে 25 আর 40। ঠিক আছে, তাহলে লোডগুলো আমি পেয়ে গেলাম। এখন আমি করব ডিজাইন, কোন বরাবর ডিজাইন করব। এখানে কি আমি এ বরাবর ডিজাইন করতে পারি, এ বরাবর ডিজাইন করতে পারি, তোমাকে যেটা ডিজাইন করতে হবে সেই অনুযায়ী আমি করব। এখন ইউজ ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড, টোটাল বে উইথ সেন্টার লাইন 25 ফিট। হ্যাঁ, আমরা কি আর কোথায় করতেছি? ডিজাইন অফ ইস্ট ওয়েস্ট ইন্টেরিয়র ফ্রেম। আমরা কি করব? ইস্ট ওয়েস্টে ইন্টেরিয়র ফ্রেমের ডিজাইন করব। আমি শুরু দিকে বললাম না, তাহলে ইস্ট ওয়েস্ট তাহলে কোন দিক হবে? আমি যদি ডান না বাম জানি তাহলে আমার তাহলে ইস্ট, আর এটা ওয়েস্ট, আর এটা সাউথ। তাহলে ইন্টেরিয়র ফ্রেম, ইন্টেরিয়র মানে কি আমার? ভিতরের মাঝের দিকে ফ্রেমটা। তা আমি এখানে মাঝের ফ্রেমটা ডিজাইন করব। এখন মাঝের ফ্রেমটা ডিজাইনের জন্য আমি তাহলে লেন্থ কত পাবো? কারো আইডিয়া? 30 আমি ডিজাইন করতেছি কি ইস্ট ওয়েস্ট, এই ডাইরেকশন বরাবর। তাহলে কি আমার ডাইমেনশন লাগবে কি এটা এদিকেরটা? জি স্যার অর্ধেক 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 অর্ধেক, তাহলে এটা হবে 25 তাহলে কি আমার 25/2 প্লাস 25/2। এখানে আলটিমেটলি 25ই হবে। যদি তোমার এটা যদি 30 হয়, এটা 25 হয়, তখন কি আমার 30/2 প্লাস 25/2 এভাবে নিব। ঠিক আছে, তো দেখো এখানে কি তাহলে কি আমার টোটাল বে উইথ বিটুইন সেন্টার লাইন কি আমার 25 ফিট। তারপর ইগনোর কলাম স্টিফনেস ইন ইকুইলিব্রিয়াম ফর সিম্পলিসিটি হ্যান্ড ক্যালকুলেশন, নো প্যাটার্ন লোডিং রিকোয়ার্ড। মানে কলাম স্টিফনেস কি, এখানে কলামে যে কি আমাদের এক্সিয়াল আর বেন্ডিং স্টিফনেস যেগুলো আছে সেগুলো ইগনোর করছে ক্যালকুলেশনের জন্য, তাহলে আরো জটিল হয়ে যায়। আরেকটা হলো নো প্যাটার্ন লোডিং। প্যাটার্ন লোডিং কি কখনো শুনেছো? প্যাটার্ন লোডিং জিনিসটা কি? নো প্যাটার্ন না আচ্ছা, স্যার, প্যাটার্ন লোডিং স্যার হলো মেশিন তোমাদের, লোড কি হ্যাঁ হ্যাঁ, মেশিন লোড কি লোড বুঝলাম না। মেশিন মানে মেশিন লোড না, মেশিন লোড না। প্যাটার্ন লোডিং হলো বিভিন্ন লেভেলের লোড দেয়, তারপর একটা ক্রিটিক্যাল কেসের জন্য আমরা ডিজাইন করি। হ্যাঁ, এখানে কি আমরা একটা ফিক্সড লোড দিয়ে কাজ করছি না, এখানে লোডগুলো ভ্যারি করে করে বিভিন্ন কেস স্টাডি করে দেন আমরা একটা ক্রিটিক্যাল কেসের জন্য ডিজাইন করি। ঠিক আছে, আমরা এসবে যাচ্ছি না, আমরা সিম্পল নর্মাল যে আগের মতো করে আসছে ওভাবেই আমরা আগাচ্ছি বা ডিজাইন করব। ওকে, তো এখন আসে হলো সেকশন প্রপার্টিসে। তো লেখা আছে টু ওয়ে স্ল্যাব মাস্ট বি ডিজাইন অ্যাজ ক্লাস ইউ। হ্যাঁ, আমরা ক্লাস ইউ হিসেবে টু ওয়ে স্ল্যাব ডিজাইন করব। এখন ক্লাস ইউ কি? এখানে দেখো ক্লাস ইউ কি আমার আনক্র্যাক সেকশন। ইউ দিয়ে আমার আনক্র্যাক সেকশন বলছে, আর সি দিয়ে বলা হলো ক্র্যাক সেকশন, আর টি হলো আমার কি ট্রানজিশন সেকশন। স্যার হ্যাঁ, একবার স্যার একটু দেখুন আচ্ছা, স্যার ওখানে একটু ক্লিক করেন সি স্যার ফর হলো ক্র্যাক।
হ্যাঁ, এখানে আমি দিই, তোমরা লিখে রাখো। C4 হলো ক্র্যাক, E4 হলো আমার আনক্র্যাক, আর T4 হলো ট্রানজিশন সেকশন। তাহলে কি নাম শুনে তো বোঝা যাচ্ছে যে ইউ দিয়ে আনক্র্যাক মানে কি আমার, আমি যে কনক্রিট স্ল্যাবটা ডিজাইন করবো সেটাকে আমি ক্র্যাক কনসিডার করব না। সি তে যদি আমি ডিজাইন করি তাহলে ক্র্যাক কনসিডার করব। আর টি তে ট্রানজিশন কি দুইটার মাঝামাঝি, যেটা আমরা মানে কি লিটল ক্র্যাক আমরা কনসিডার করব। কিন্তু স্ল্যাব আমরা অলওয়েজ কি ইউ ক্লাস ইউ তে আমরা ডিজাইন করি, ঠিক আছে, আনক্র্যাক। ওকে, তারপর আমরা আসি গ্রস ক্রস সেকশনাল প্রপার্টিজ। আগের মতো এগুলো সবাই জানো। তাহলে এরিয়া কি আমার বি ইন্টু এইচ। এইচ পেলাম কত আমরা 8 ইঞ্চ, আর বি কত হবে বলো তো 25 ফিট, মানে কি 25 ইন্টু 12 করলে কত হয় আমার 300 ইঞ্চ, ঠিক আছে। তাহলে এস এস কি আমার সেকশন মডুলাস। সেকশন মডুলাস। সেকশন মডুলাস ফর্মুলা কি? সেকশন মডুলাসের ফর্মুলা ওই যে স্যার BH BH স্কয়ার ভাগ 6 হ্যাঁ, BH স্কয়ার বাই 6। কই থেকে আসছে? BH স্যার কিউব। আপনি লিখছেন স্যার। আমি লিখছি নাকি ম্যানুয়ালে লেখা আছে? সেকশন মডুলাস পড়ো নাই না তোমরা স্যার, আগে? BH কিউব ডিভাইড বাই 12 স্যার, হ্যাঁ, BH কিউব বাই 12 বাই বাই কি 12 জি স্যার, বাই হচ্ছে বাই হচ্ছে স্যার সি BH ভাগ 2 মনে হয়। হ্যাঁ, আমার ফর্মুলা কি সেকশন মডুলাস I বাই Y, I I by বাই Y, C জি স্যার। বলো, যেটাই বলো না কেন। তাহলে এটা কি আমার H বাই 2। 2 তো কাটাকাটি করলে কি আসে আমার BH স্কয়ার বাই 6 6। সেকশন মডুলাস মানে কি আমার রেশিও অফ মোমেন্ট অফ ইনার্শিয়া আর কি আমার যে নিউট্রাল এক্সিপিরেন্স ডিসটেন্স। যদি আমার সেকশন মডুলাস বেশি হয় তাহলে কি আমার কি কি মানে পড়ছো না এগুলো? পড়ো নাই আগে? সেকশন মডুলাস যদি বেশি হয়, আচ্ছা তাহলে বলো মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হলে কি আমার কি ডিনোট করে? তার রেজিস্টিং ক্যাপাসিটি কি বেশি না কম? বেশি স্যার। স্যার বেশি স্যার। বেশি, কারণ কি সে তার পজিশন থেকে সরবে না সহজে। তো এস ইকাল কি আই বাই কি ওয়াই। তো আই যদি বেশি হয় তাহলে কি এর এস কি বেশি হবে? হবে স্যার। এসও বেশি হবে। তাই সেকশন মডুলাস বেশি হলে কি তার রেজিস্টিং ক্যাপাসিটিও কি আমার বেশি। বেশি হবে। ওকে, জি স্যার। আচ্ছা তারপর আমরা এখন অ্যালাউবেল প্যারামিটারে যাই, আমি কি কতটুক কি পরিমাণ অ্যালাউ করতে পারবো। হ্যাঁ, আমার ডিজাইন অনুসারে এখন যেগুলো অ্যালাউ করতে পারি মানে আমাদের ম্যানুয়াল অনুসারে, ক্লাস ইউ ম্যানুয়াল অনুসারে এট টাইম অফ জ্যাকিং যখন আমি পুল করব, হ্যাঁ, তখন এফ প্রাইম সি ইনিশিয়াল যেটা হলো আমার 3000 পিএসআই। তো কম্প্রেশনের জন্য ফর্মুলা হলো 0.6 এফ প্রাইম সি, আর একটা হলো কি টেনশনের জন্য 3 এফ প্রাইম সি। হ্যাঁ, এটা একটু মুখস্থ রেখো। জ্যাকিং টাইমে আমার অ্যালাউবেল প্যারামিটার কম্প্রেশনের জন্য 0.6 আর টেনশনের জন্য 3 ঠিক আছে। তো এখন আমরা যদি করি ইনিশিয়াল কত ছিল আমার 3000, তাহলে 0.6 3000 করলে কি 1800 পিএসআই, আর টেনশনের জন্য কত আসলো আমার 164 পিএসআই। হ্যাঁ, তারপর অ্যাট সার্ভিস লোড কি যখন আমার যখন যদি স্ল্যাব চিন্তা করি তখন কি আমার বিল্ডিংটা তখন ইউজ শুরু করব, বা ব্রিজের ক্ষেত্রে যখন আমার গাড়ি চলাচল করবে তখন কি কত আমার 5000 পিএসআই। এগুলো কোথা থেকে পাচ্ছে? এগুলো আমরা উপরে থেকে ধরে নিলাম। হ্যাঁ, সেগুলা যেগুলো আমরা যে স্ট্রেংথের আমরা কংক্রিট ইউজ করতেছি। তো এখন কোথায় আমি, হ্যাঁ, সার্ভিস লোডের জন্য তাহলে কি কম্প্রেশনের ফর্মুলা কি আমার 0.45 এফসি প্রাইম, আর টেনশনের জন্য 6 এফ প্রাইম সি। ঠিক আছে, সেই অনুযায়ী তাহলে কি আমি যখন আমি স্ল্যাবটা বানাবো তখন আমি কম্প্রেশনে 1800 অ্যালাউ করতে পারবো, টেনশনে 164। ঠিক আছে, যদি ডিজাইন করে দেখি যে আমার 2000 বা 1900 চলে আসতেছে, তাহলে কি আমি হচ্ছে না, তখন আমার আবার রিভাইজ ইসে করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। কেন স্যার? হ্যাঁ, আরেকবার বলেন, বুঝিনি। মানে বললাম যে আমার অ্যালাউ করতে পারতেছে 1800, আমার যদি স্ল্যাব যদি ডিজাইন করে মানে দেখি যে ওর 2000 লাগে, তাহলে কি আমি কি কন্টিনিউ করতে পারবো না? না স্যার। ওটাই বললাম, ঠিক আছে। সেম ক্ষেত্রেও সার্ভিসের ক্ষেত্রে আমরা মানে দুইটা ক্ষেত্রেই আমরা ক্রস চেক করব, জ্যাকিং এর ক্ষেত্রে করব, সার্ভিস লোডের ক্ষেত্রে আলাদা আলাদা ক্রস চেক করব পরের দিকে, ঠিক আছে। তারপর একটা দেখি এখন যে আমরা প্রি কম্প্রেশন তখন করি, কি আমাদের সবকিছু বাড়ায় নিতে হবে স্যার ফার্স্ট থেকে আবার? না, আমরা তো ধরো রড সিমেন্ট এগুলো তো ফিক্সড, এগুলো কি জি, বাড়াইতে পারবা? না স্যার। না। তাহলে আমার ডিজাইনের Please, চেঞ্জ করতে হবে। ডিজাইনের চেঞ্জ বলতে কি করতে হবে?
এই থিকনেস বা এসব thickness বা ডাইমেনশন বা আমার টেন্ডনের যে ধরো পাওয়ার, হ্যাঁ একটা নিতে পারতেছে 26, তুমি 10টা দিলা, হচ্ছে না, তাহলে কি বাড়াই দিলাম, বাড়ায় দিতে 12টা হবে। 15টা দিলাম, তখন আমরা এখানে চেঞ্জ আনবো। ঠিক আছে, এরপর কি আমার এভারেজ প্রি কম্প্রেশন লিমিট, আমি যে প্রি কম্প্রেশন করতেছি টেনশন করে যে ছেড়ে দিচ্ছি, তারও তো একটা লিমিট আছে, বেশি হয়ে গেলে কি জিনিসটা কি হবে বলো, পেয়ে যাবে। পেটে যাবে। তাই তার লিমিট কি পি বাই এ, হ্যাঁ লোড বাই এরিয়ার একটা রেশিও কত 125 পিএসআই থেকে 300 পিএসআই পর্যন্ত, এটা কি একটা রেঞ্জ। ঠিক আছে, আমরাও ক্রস চেক করব, এটা আমাদের যে ডিজাইনটা করব সেটা কি এর মাঝখানে থাকতে 125 হবে। থেকে 300 এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, ওকে। তারপর হলো আমার টার্গেট লোড ব্যালেন্সিং, হ্যাঁ এখন আমরা লোড ব্যালেন্স করব, আমরা যে টেনে ছেড়ে দিব সেটা লোড ব্যালেন্স করতে হবে। তো এখানে দেখো 60% থেকে 80% হলো ডেড লোড ব্যালেন্স করা, আমরা যে আমার যে স্ল্যাবের যে সেলফ ওয়েট তার কি আমার 60 থেকে 80% কি আমার লোড ব্যালেন্স করে, সে অনুযায়ী আমরা ডিজাইন করব। এখন দেখো আমাদের কি কত ছিল ডেড লোড 100 পিএসএফ, 100 ঠিক আছে, এখন 60 থেকে 80-র মধ্যে তোমরা করবা। এখানে কত 75 ধরছে, এখানে 75% ধরেছে, 75%। তুমি চাইলে 65 70 তোমার খুশি যেটা ধরো, সমস্যা নেই। এগুলো হলো যখন তোমরা রিপোর্ট লিখবে তখন তোমরা কি একটা রাফ ক্যালকুলেশন করবে, ঠিক আছে, তারপর তোমার যেটাতে মিলে যায় সেটা ইউজ করবে। ওকে, তো এখানে 75% ধরেছে, তো 75 পিএসএফ আসছে। আচ্ছা, কভার রেনফোর্সমেন্ট 2 আওয়ার ফায়ার রেটিং অ্যাজুম কার্বনেট অ্যাগ্রিগেট, হ্যাঁ ওই যে বললাম না, ওই যে 2 আওয়ার রেজ করতে হবে, তার জন্য এই ম্যাটেরিয়ালটা ইউজ করবে আইবিসি 2003 অনুসারে। এখন এর জন্য রেস্ট্রেইন এন্ড আনরেস্ট্রেইন স্ল্যাবের থিকনেসটা কি হবে, এখন বলো রেস্ট্রেইন স্ল্যাব কি এন্ড আনরেস্ট্রেইন স্ল্যাব কি, আমাকে বলো। ধরো যেটা রেস্ট করে রাখা হয় স্যার। এরকম যদি আমি প্ল্যানে আঁকি তাহলে 4টা, এটা ধরো এক একটা স্ল্যাব, হ্যাঁ তাহলে আমাকে বলো 1 2 3 4 কোনটা আমার রেস্ট্রেইন স্ল্যাব আর কোনটা আনরেস্ট্রেইন স্ল্যাব। আর মাঝখানে দুইটা স্যার, 2 3 স্যার হচ্ছে রেস্ট্রেইন। 2 3 বলতেছো আমার রেস্ট্রেইন আর 1 4 কি আমার আনরেস্ট্রেইন। সবাই কি জিনিসটা কি বুঝতে পেরেছো কেন? স্যার মেইনলি আমরা স্যার যদি বলি স্যার কন্টিনিউয়াস টু কে আমরা হচ্ছে যে রেস্টেন্ট বলি, আর মেইনলি তুমি এটাই চিন্তা করো, রেস্ট্রেইন মানে কি, মানে বাধা বা পারতেছে না, তাহলে কি এর দুই পাশে কি আমার স্ল্যাব আছে, তাহলে কি এই দুইটা কি আমার রেস্ট্রেইন, আর আনরেস্ট্রেইন দেখো এক পাশে আছে বাট এক পাশে কিন্তু নাই, খালি, এটা কি আমার তাহলে আনরেস্ট্রেইন। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো রেস্ট্রেইন স্ল্যাবের জন্য আমার স্ল্যাবের কি শেপ কি বলে রেইনফোর্সমেন্ট সেন্টার থেকে তার ডিসটেন্স বটমের ডিসটেন্স কত আমার 3/4 ইঞ্চ। ধরো আমার যদি রেইনফোর্সমেন্ট হয় আর যদি এটা হয় তাহলে কি এই যে কিওর কভার যেটা, হ্যাঁ এই কভার ডিসটেন্স কত আমার 3/4 ইঞ্চ, এটা কি আমার বটম আছে, আসলে এটা টপও, হ্যাঁ টপে আমরা ধরে নিচ্ছি 3/4 রেস্ট্রেইন স্ল্যাবের জন্য। আর আনরেস্ট্রেইন স্ল্যাবের জন্য দেখো এটা কি 11/2 না, কিন্তু এটা সব একটু ঠিক করে নিও, এটা হবে হলো আমার 1.5, হ্যাঁ এক সমস্ত 1/2 এটা এভাবে। ঠিক আছে, 1.5 ইঞ্চ বটমে, আর টপে কত আমার 3/4 ইঞ্চ। এই জিনিসটা কিন্তু আমার অনেক লাগবে, যখন আমরা এখনই লাগবে আমাদের ক্যালকুলেশন। ঠিক আছে, তো একটু মাথায় রাখো রেস্ট্রেনে কি আমার 3/4 বটম টপ, আর রেস্ট্রেনে কত 1.5 আর 3/4। ওকে, তো এখন আমরা টেন্ডন প্রোফাইলে আসি। টেন্ডন প্রোফাইলে এখানে কি বলা, parabolic shape for a layout with span of similar length. The tendon will be typically be located at highest allowable point at the interior column, the lowest possible point at the midspan, and the neutral axis at the anchor location. This provides the maximum depth for load balancing. In general যদি আমরা দেখি এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, তাহলে আমার টেন্ডন গুলো কিভাবে সাপোর্টের উপরে হবে, আবার কি মিড স্প্যানে কি নিচে হবে, আবার সাপোর্টের উপরে হবে, মিড স্প্যানে নিচে জি হবে। স্যার, ম্যাক্সিমাম মোমেন্টের জায়গায় টেন্ডন নিচে হয়। হ্যাঁ ম্যাক্সিমাম মোমেন্টের জায়গায় টেন্ডন নিচে হয়। ঠিক আছে, এখন তাহলে এখানে বলেছে তাহলে ম্যাক্সিমাম ড্রেপ জিনিসটা কি কেউ বলতে পারবে? জি স্যার, মাঝ বরাবর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডেপথ বরাবর সে হচ্ছে উপরের দিকে উপরের যদি দিকে টেনে দিই তাহলে উপরের দিকে স্ল্যাবটাকে। হ্যাঁ, তো ড্রেপটা আসলে একটা ডিসটেন্স, ড্রেপটা হলো দুই হগের যে মাঝখানে ভার্টিক্যাল ডিসটেন্সটা। আমি যদি এটা যদি ডটেড লাইন আঁকি তাহলে এই যে এই ডিসটেন্স এটাই কি আমার
স্যার এটা কি ম্যাক্সিমাম নিউট্রাল অ্যাক্সিস থেকে বলবো স্যার, না স্যার একদম? না, নিউট্রাল এক্সিস না, এখানে বলেছে নিউট্রাল এক্সিসকে আমরা অ্যাঙ্করে ধরি। ধরো জি স্যার, আমার যদি অ্যাঙ্কর যদি এটা হয়, তাহলে আমার নিউট্রাল এক্সিসকে বুঝছি আমার স্যার। এটাই। এই বরাবর নিউট্রাল এক্সিস। জি স্যার। আর আমার এভাবে করার কারণে আমি ম্যাক্সিমাম ড্রেপ পাই, যার কারণে কি যেটা ও বললো ম্যাক্সিমাম মোমেন্ট ক্যাপাসিটি আমরা রেজ করতে পারি। ঠিক আছে, জি এই স্যার। অনুযায়ী যদি আমি দেখি তাহলে এখানে একটা ফিগার আছে তোমাদের, দেখো নিউট্রাল এক্সিস তাহলে কি হলো, আমার যে বরাবর কি আমার অ্যাঙ্করিং করতেছে অ্যাঙ্কর আছে। বরাবর, আর তারপর কি আমার সাপোর্টে কি উঠে আসতেছে, আবার নেমে আসছে, আবার উঠে আসতেছে, আবার নেমে আসতেছে। ঠিক আছে, আর ড্রেপটা কি, এই যে এই ড্রেপটা এখান থেকে এই ডিসটেন্সটা কি আমার ড্রেপ বলতেছি। ঠিক আছে, জি স্যার। এখন এই যে এখন আমাদের ক্যালকুলেশনে অনেক কিছু লাগবে। এক্সটেরিয়র সাপোর্টের মানে টেন্ডনের অর্ডিনেট, এখন টেন্ডন আমার কোন লোকেশনে আছে। ঠিক আছে, তো এই যদি আমি উপরে একটু যাই তাহলে সুবিধা হবে। ফার্স্টে আসি হলো আমাদের স্ল্যাব থিকনেস কত বলো? 8 ইঞ্চ। 8 ইঞ্চ। তাহলে এক্সটেরিয়র সাপোর্টের অ্যাঙ্কর, হ্যাঁ কোথায় হবে তাহলে এই অ্যাঙ্করটা, তাহলে কত হবে? মাঝ বরাবর। মাঝ বরাবর। তাহলে কত হবে? এখানে একটু দেখো, 4 মেজার ফ্রম বটম অফ দ্য স্ল্যাব, আর সিজি মানে কি সেন্টার অফ দ্য গ্র্যাভিটি। হ্যাঁ, তাহলে বটম থেকে আমার তাহলে ডিসটেন্স কত হবে? কত হবে? 4 স্যার। 4। 4 ইঞ্চ। স্যার একটা কোশ্চেন। বলো। স্যার এইখানে যদি হচ্ছে মানে আমাকে কি হচ্ছে সবসময় মাঝ বরাবর ধরে নিতে হবে? মানে আপাতত যদি এটা 10 ইঞ্চ হইতো তাহলে স্যার আমি 5 ইঞ্চ ধরে নিতাম এখানে। 10 ইঞ্চ হলে 5 ইঞ্চ, হাফ আওয়ার ধরে নিচ্ছে নিউট্রাল এক্সিস। আচ্ছা। জি স্যার। ঠিক আছে, তো এখানে এক্সটেরিয়র সাপোর্টের অ্যাঙ্কর তাহলে কোথায় হচ্ছে? 4 ইঞ্চ। তাহলে এটা বুঝতে পারলে সবাই? ঠিক আছে, এখন এক্সটেরিয়র সাপোর্টের অ্যাঙ্কর মানে এটা, কিন্তু কেউ যদি না বুঝতে পারে বলো এটা এটা। তারপর হলো ইন্টেরিয়র সাপোর্টের টপ। Top। ইন্টেরিয়র সাপোর্ট কোনটা আমার? বি এন্ড সি। C। এটার টপটা আমার কোথায় লোকেশন, বটম থেকে এর লোকেশনটা কত আমরা 8 বের ইঞ্চ। করব। 8 ইঞ্চ। এটা দেখো এই যে স্যার 4 প্লাস ও হচ্ছে স্যার আচ্ছা ওটা আচ্ছা তো স্যার। না, রেস্টের তাহলে এই ডিসটেন্সটা কত? ডেপথটা বের করতে হবে। তো কি হবে, কার আইডিয়া? স্যার স্যার 1 4 ইঞ্চ প্লাস যদি ড্র্যাপের হচ্ছে মানটা তার 3/4টা বাদ দিতে হবে, ওই যে আগে হ্যাঁ, যেটা ও আনরেস্টেড এটাই বলে, হ্যাঁ 3/4টা বাদ দিতে হবে। বুঝতে হুম। পেরেছো সবাই? জি কারণ স্যার। আমি যদি যেটা বললাম, যদি আমি উপরে যাই তাহলে দেখো আমার কি, তাহলে বিটা কি স্ল্যাব, মানে সরি স্প্যান। হ্যাঁ, স্যার বিটা রেস্টেড রেস্ট্রেন আমার কত বটম এন্ড টপে? 3/4 3/4। তাহলে এটা কত আমার? 3/4 3/4। তাহলে কত হয়? 8 8 মাইনাস মাইনাস 3/4। 3/4 3/4 কত মানে 0.75। তাহলে কত হচ্ছে? 7.25। 7.25 7.25। কিন্তু আমার লেখা ছিল 7। এখন আমি বলি সিজি মানে কি আমার টেন্ডনের কি সেন্টার বরাবর। সেন্টার থেকে স্যার এখন আমার তাহলে কি এর ডিসটেন্স কি বটম থেকে কি টেন্ডনের সেন্টার বরাবর। আমার টেন্ডনের কত ডায়া কত ছিল শুরুর দিকে আমরা দেখেছি? হাফ। হাফ ইঞ্চ। 0.5 হ্যাঁ, হাফ ইঞ্চ। 0.25 তাহলে অর্ধেক। তাহলে এটা হবে কত, এর অর্ধেক কত আমার? মাইনাস 0.25। তাহলে কত হচ্ছে আমার? জি স্যার মানে 7 ইঞ্চ। 0.7 হ্যাঁ, স্যার 7 আচ্ছা তাহলে 7 তো বুঝতে পারলে। তাহলে স্যার এখন একটু লিখে নি স্যার, এগুলো আর মনে আচ্ছা থাকবে আচ্ছা না। লিখে নাও, হ্যাঁ এগুলো লিখে নাও। 8 মাইনাস 0.75 মাইনাস 0.25। পরে ভুলে যাবে, এখানে এভাবে লিখে রাখো রেস্ট্রেন্ডের কি আমার রেস্ট্রেন্ডের টপ, তারপর কি হাফ অফ ডায়া, এভাবে লিখে রাখো। জি স্যার। এগুলো আমি তোমাদের সিপি এখান থেকেই দিব। এখন তোমরা কখন দিবা পর ক্লাসে পর আমরা ডিসকাস করবো নি। তো এটা একটু ভালো মতো এটা সবাই কি দেখো। আজকেই হবে স্যার সিপি? আজকে দিলে সুবিধা না তোমাদের? আজকে না আজকে স্যার, fresh এখন তো fresh অনলাইন ক্লাস স্যার, আজকে মানে সেকেন্ড ক্লাসে দিলে ভালো স্যার হয় স্যার। বছরের শেষ দিনটা নিয়েন না স্যার। বছর, আচ্ছা। কারণ হলো স্ল্যাবের হলো অনেক ছোট আর তোমাদের গার্ডের অনেক বড়, তো 2 ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। তো আজকে না যদি স্যার, বুঝো মানে আজকে যেই দিতে দিন পারবে। পড়বো স্যার, মানে তার নেক্সট ক্লাসে নিলে ভালো হয় স্যার, মানে তোমরা এই তাহলে মানে নেট সমস্যা করে স্যার, পরের উইকে এরকম সমস্যাটা হয়। জি স্যার। যদি আমি সিপি নিই তাহলে এরকম সিস্টেমই নিব। ধরো আজকে ক্লাস করলা, ভিডিও আমি দিয়ে দিলাম, তাহলে তোমাদের জি একটা স্যার। কনভিনিয়েন্ট টাইম অনুসারে ধরো 7টায় দিলা, 8টা 9টা, ধরো 1 ঘন্টা থাকলে 8টায় জমা দিয়ে দিলা, এরকম টাইপ
জি স্যার। তো এটা আজকে দিতে চান অন্য দিন? সামনে অন্যদিন কোন দেই স্যার। ক্লাসে নিয়ে স্যার আজকেটার উপরে স্যার। দিলে 2 ক্লাসের মধ্যেই দিতে হবে স্ল্যাবটা, মানে Next আজকের জি ক্লাস স্যার, বা ওই পরের ক্লাস। নেক্সট ক্লাসে দিই। নেক্সট ক্লাসে স্যার দেই নেক্সট স্যার। ক্লাসে দিই স্যার। নেক্সট ক্লাস। আচ্ছা, ঠিক আছে। তো যেটা হ্যাঁ লেখা হয়েছে এটা 7টা। জি স্যার। সবাই লিখে নাও কার যদি সমস্যা থাকে। তাহলে আমি যদি পরেরটায় যাই। স্যার 0.25 এটা একটু আরেকবার বলবেন স্যার? আচ্ছা আমি বলছি। আমি যদি এখানে ফিগারটা আঁকি, একটু বড় করে আঁকলাম। হ্যাঁ, তোমার টেন্ডনটা একটু মোটা করে আঁকি আমি। হ্যাঁ, টেন্ডনটা হলো এরকম। হ্যাঁ, এখন বলতেছে ডিসটেন্স হলো আমার বটম থেকে এটার সেন্টার পর্যন্ত। ঠিক আছে, তো এখানে আমরা জানি কত আমার 3/4। হ্যাঁ, আর টেন্ডনটা কত আমার 1/2 ইঞ্চ ডায়া। ঠিক আছে, তাহলে এটার হাফ কত হবে আমার 0.25। তাহলে এটা কত আমার 0.25। 0.25 তাহলে কত আমার টোটালটা কত আমার 1। টোটালটা 1 হলে 8 থেকে একটু বাদ দিলাম 1, তাহলে কত হয় আমার এখান থেকে একটু 7 7। ঠিক আছে, এই যে তোমরা যে হাফ যদি মাথায় না থাকে, এই যে হাফটা, এই যে 1/2 ইঞ্চ ডায়া। হ্যাঁ, এখান থেকে পাচ্ছি আমরা। তাহলে এটা সবাই ট্রাই করো তো, ইন্টেরিয়র স্প্যানের বটম। সবাই ট্রাই করো, ইন্টেরিয়র স্প্যানের বটম কোনটা? তাহলে বলো তো, ইন্টেরিয়র স্প্যানের মাঝ বটম বরাবর। মাঝ বরাবর বলতে এই যে এই জায়গাটা। 4 মাইনাস এটা হলো রেস্ট্রেইন 3/4 স্যার। 3/4 আর কি স্যার প্লাস 0.525 প্লাস 0.5/2। জি স্যার। তাহলে কত এখান থেকে আমার এটা 1। 1 ঠিক আছে, সবাই ধরতে পেরেছো? জি স্যার। আচ্ছা, কেউ আছো বুঝুনি এখনো? আচ্ছা না, তারপর এন্ড স্প্যান। এন্ড স্প্যানের কি বলছে? বটম। এন্ড স্প্যানের বটম বলো, এন্ড স্প্যানের বটম তাহলে কি হবে? এন্ড স্প্যানের তোমরা সবাই এটা দেখে বলো, এই যে এই জিনিসটা দেখে বলো। 1.5 স্যার 1.5 প্লাস প্লাস স্যার হচ্ছে 0.25। 0.25, তাহলে কত আমার 1.75। ঠিক আছে, সবাইকে এই জিনিসটা তাহলে বুঝতে পেরেছো 1.75 কিভাবে আসলো? জি স্যার। ওকে, ডান। তাহলে আমার যদি অর্ডিনেট, আমার যদি টেন্ডন কোথায় কোথায় আছে আমি যদি বের করে ফেলি, তাহলে আমি এ বের করে ফেলতে পারবো। এ ইন্টেরিয়র এখন বের করব। এ ইন্টেরিয়র বলতে এই জায়গাটা। তো বের করো তো তাহলে এই ইন্টেরিয়র, সবাই পারো নাকি? এ 6 যে আসছে, 6 কি দেখো বুঝো নাকি? স্যার কোন জায়গাটা স্যার জি স্যার, আরেকবার বলুন। টোটালটা 7। কোন জায়গাটা এই যে স্যার? এই যে এ ইন্টেরিয়র হলো এই জায়গাটা, এই যে লেখাই আছে এ ইন্টেরিয়র। এই যে আমি তুমি মার্ক করে দিই, এই যে এ, হ্যাঁ ডটেড লাইন থেকে এই যে এটার পর্যন্ত। স্যার জি স্যার, ওই ওই সর্বোচ্চ মানে 7 থেকে টোটালটা 1 হলো মাইনাস করে 7। দিব, নিচের 1। ইন্টেরিয়র সাপোর্টের টপ থেকে বটম বিয়োগ দিছে। তাহলে সব বুঝতে পেরেছো জিনিসটা? জি স্যার। কেউ আছো যে 6 বুঝতেছো না? রেসপন্স না করলে তাহলে স্যার বুঝবো তোমার সবাই বুঝে গেছো। একটু বুঝতে স্যার পারছি বললে স্যার। ভালো হতো স্যার। আচ্ছা করো তাহলে, আমরা করি। টোটালটা কত আমার? এই যে আমি লিখেও রাখছি, দাঁড়ান বলি। 7। স্যার ড্রপটা আর কি স্যার? টোটালটা হলো ইন্টেরিয়র সাপোর্টের টপ মাইনাস বটম। হ্যাঁ, ইন্টেরিয়র সাপোর্টের টপ কত আমার পেয়েছি, কত আমার 7 7, এই যে আগেও বের করেছো। আর ইন্টেরিয়র সাপোর্টের বটম কত আমার 1 ইঞ্চ। 1। 7 থেকে 1 বাদ দিয়ে দিলাম, ও তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে একটু মাঝখানেটা পেয়ে যাবো জি স্যার। 6। এখন তাহলে আবার এ এন্ডটা তো দেখো, একটু বুঝো নাকি এ এন্ড? এটা একটু একটু ডিফারেন্ট আছে, একটু দেখো তো, তাও পারবে তোমরা মনে হয়, দেখো তো। এ এন্ড থেকে এ বটম এন্ড 1.75। স্যার 4 আর ওই পরেরটা হলো যে পুরোটা হলো 7, তাহলে এটা যোগ করলাম পুরোটা অর্ধেকে নিয়ে আসছি। জি স্যার, বুঝতে পারছি।
এইটা দিয়েছে। আর বাকিরা জি স্যার। 1 স্যার দুইটার অ্যাভারেজ করছি করে নিচেরটুকু বাদ হ্যাঁ দিলাম। অ্যাভারেজ করে নিচেরটুকু বাদ দিয়ে দিবো। সবাই তাহলে ধরতে পেরেছো? জি জি স্যার। স্যার। যারা বলছো না তাদের কি অবস্থা? দেখো বলে একটু দেন কর- স্যার। হ্যাঁ বলে দিচ্ছি আমি। একটু কত আমার 4 4 আর একটু যেহেতু দেখো আমার ফিগারটা এই পর্যন্ত আর জিনিসটা কি আমার ইনক্লাইন তাই না, সোজা না কিন্তু, অ্যাভারেজ তাহলে এটা কত আমার 7 7, তাহলে কত আসলো আমার 4/7, দুইটার এভারেজ নিলাম, হ্যাঁ এতখানি পেয়ে গেলাম। এরপর কি করব আমি, এই যে নিচের যে বটম কত এন্ড স্প্যানের বটম স্পেনটা কত আমার বের করে দিব স্যার। 1.75 বাদ দিয়ে পেয়ে গেলাম 3.75। সবাই ধরতে পেরেছো? জি স্যার। Yes, sir. আচ্ছা, তো এসেন্সি ইজ দ্য ডিস্টেন্স ই কি এটা জাস্ট বলেছে। তাহলে এটা বুঝলে মোটামুটি আমাদের ঝামেলার কাজ, এটাই মেইন ঝামেলার কাজ, আর বাকিগুলো সব মানে তোমরা পারবে আসলে। তারপর দেখি আমরা প্রিস্ট্রেসিং ফোর্স রিকোয়ার্ড টু ব্যালেন্স 75% অফ দ্য সেলফ ডেড ওয়েট। আমরা যেহেতু কি 75% ব্যালেন্স করেছি না, সে অনুযায়ী এখন আমরা চেক করব যে 60 আমার থেকে 80%। হ্যাঁ 60 থেকে 80%, যেটা আমরা 75 ধরেছি সেটা আমরা চেক করব। তোমরা যেটা ধরবে সে অনুযায়ী তোমরা চেক করবা। তো দেখো, since the span are of similar length, the end span will typically govern the maximum required tension. This is due to significantly reduced tendon drape. এখানে দেখবা টেন্ডন ড্রেপের কি, হ্যাঁ এখানে কি, গ্যাপটা এখানে কমে রেডিউস যাবে, হয়ে যাওয়ার, হ্যাঁ হ্যালো, গ্যাপটা কমে যাবে। গ্যাপটা কমে যাবে, যার কারণে কি আমার আমার বাইরের দিকেরটা কি এখানে লোডটা বেশি আসে। আমরা যখন আবার ক্যালকুলেশন করব তখন আমি আবার বলতেছি জিনিসটা, আপাতত আমরা আগাই। ফার্স্টে আমরা ব্যালেন্স লোড ওয়েট কত আমার 75% অফ সেলফ ওয়েট, 75% অফ সেলফ ওয়েট ইনটু কি, এটা কি আমার 25 ফিট কি আমার স্ল্যাবের মিডিল হাইট কতটুকু মানে লোড বি কতটুকুর স্যার। উপর স্যার হচ্ছে লোডটা কাজ করতেছে? স্যার দুইটার হাফ ডিসটেন্স স্যার। হাফ হাফ মানে বি, বি হলো আমার কি বি। বে, বে জি বে স্যার, উইথ বে। যেটা কোথায় গেল, হ্যাঁ বে উইথ। তো আসলে হলো কত, এটা পিএলএফ এ আসছে, এটাকে 1000 দিয়ে ভাগ করে কিপে নিচ্ছে, ঠিক আছে ওকে। এখন আমি এক্সটেরিয়র এন্ড ইন্টেরিয়র দুইটার জন্য আমি চেক করে দেখব ওকে নাকি। এখন দেখো ফোর্স নিডেড ইন টেনশন টু কাউন্টারঅ্যাক্ট দ্য লোড ইন এন বে, হ্যাঁ আমার কি পরিমাণ ইসে লাগবে, ফোর্স লাগবে কাউন্টারঅ্যাক্ট করার জন্য, হ্যাঁ ব্যালেন্স করার জন্য। তো এখানে দেখো লোড দেওয়া আছে WBL²/8 এ, বাই 80 হ্যাঁ এটা আসলে মেইনলি হলো WL²/8 হলো মোমেন্ট, আর ইনটু কি আমার মোমেন্ট P ইনটু ই, এটা আমরা ই এর বদলে আমরা ইউজ করতেছি কি আমরা এ। এ। তাহলে আমরা যদি এটা রিঅ্যারেঞ্জ করি তাহলে কি P ইকুয়াল কি হয়, তাহলে আমার WL² কি আমার 8 এ, ঠিক আছে। তাহলে W কি আমার ব্যালেন্স লোড কত আমার 1.875। তারপর L কত আমার এক্সটেরিয়র স্প্যান, হ্যাঁ এক্সটেরিয়র স্প্যানের আমার L কত, দেখতে হবে স্যার প্ল্যান। একটু প্ল্যানে যাই আমরা, তাহলে আমরা এ বরাবর করতেছি, তাহলে এক্সটেরিয়র স্প্যানের তাহলে 27। 27, ঠিক আছে। তাহলে আমরা আবার যাই, হ্যাঁ দেখো 27, ঠিক আছে, ডিভাইডেড বাই 8 ইনটু আমরা ইসে করতেছি এন্ডসে, তাহলে এ এন্ড কত আমার একটু আগে বের করলাম কত 3.75, এটা হলো এই যে এ এন্ড, এই যে এটা, জি স্যার বুঝতে পারছি। ওকে এই 3.75, সে অনুযায়ী আমার আসলো কত ফোর্স কত আমার 547 কিপ, 540 কিপ। হ্যাঁ 547 কিপ আমার লাগবে ফোর্স, টেন্ডনের ফোর্স লাগবে। জি স্যার। এখন আমার তাহলে কয়টা টেন্ডন লাগবে আমি বের করে ফেলতে পারবো। আমার একটা নিতে পারে কত, শুরুর দিকে আমরা বের করছি কত 26.6, তাহলে টোটাল লাগবে ফোর্স হলো আমার 547, তাহলে 26.6 দিয়ে ভাগ করলে ভাগ দেব। নাম্বার অফ টেন্ডন পেয়ে যাব, পাচ্ছি কত আমি 20.56 টেন্ডন, 20.56 টেন্ডন আমার দরকার ফোর্স। স্যার এটা কি সবসময় লোয়ার রাউন্ডিং করব? এখন দেখো, হ্যাঁ এটা লোয়ার করবা না আপার করবা আসলে এটা তোমার উপর, ঠিক আছে। লোয়ার করে 20 করে যদি তোমার ডিজাইন গভর্ন করে যায় মানে ওকে হয় তাহলে 20ও চলবে, আর যদি 21 করেও যদি হয় তাও হবে। 21 এখানে দেখবা 20 করেও ডিজাইন করে দেখছে ওকে হয়ে গেছে, তুমি যদি না করতে চাও 21 দিয়েও করতে চাও সমস্যা নেই, বাট মানে কি সলিড রাউন্ডিং হতে হবে, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো, স্যার যে 27 টা স্যার একটু বলবেন স্যার। 27 কোথায়? স্যার ওই যে উপরে পি লোড বের করার সময় স্যার। ও আচ্ছা এক্সটারনাল এটা স্প্যান। এটা এটা হ্যাঁ জি স্যার, দেখো জি স্যার। এল কি আমার স্প্যান, জি যেহেতু স্যার। আমি এক্সটেরিয়র স্প্যান মানে বাইরের স্প্যান নিয়ে কাজ করতেছি
তাহলে আমার স্প্যানের লেন্থ হবে কি বাইরের লেন্থ। তো আমি যদি প্ল্যানে যাই, আমরা ডিজাইন করতেছি হলো এ বরাবর, কেটে দিই। জি স্যার। স্যার দুই সাইডে যদি স্যার সমান না থাকতো স্যার, তাহলে স্যার ধরো এটা ধরো যদি 30, এটা ধরো যদি 25, এটা যদি কত, দুই সাইড 27 ধরো, তাহলে জি স্যার। এটার জন্য একবার 30 করব, নিতাম। এটার জন্য একবার করব। ও আচ্ছা। নরমালি কাটটা বেশি আসবে ইন জেনারেল, 30 বেশি। এটাই বেশি আসবে, 30-এরটা বেশি আসবে ওইটাই। বড়টাই। ক্ষেত্রে কি স্যার আমরা দুইটা আলাদা আলাদা করে স্যার বড়টা নিব না স্যার একটা বড়টা নিয়ে ক্যালকুলেশন? বড়টা নিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যায় স্যার। বড়টা নিয়ে হয়ে যায়, কিন্তু এখানে আলাদা আলাদাও দেখাতে হয় কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, তো এখন আমার আসছিল কত, 547। 547-এর জন্য কি আমার দরকার ছিল কি 20.5টা টেন্ডন, হ্যাঁ, কিন্তু আমি নিচ্ছিল 20টা টেন্ডন। তাহলে কি আমার ফোর্স কি তাহলে আর 547 নিতে পারতেছে না। কিন্তু তাহলে কি কম নিতে পারবে? সবাই জি এটা স্যার। ধরতে পারছো? তো জি সেই স্যার। অনুযায়ী তাহলে 20টা তাহলে কত নিতে পারবে? একটা নিতে পারে 26, তাহলে 20টা নিতে পারে কত, গুণ করে দিলাম, গুণ করে দিল। তাহলে 532 কিপ। তাহলে আমি 20টা টেন্ডন দিচ্ছি, 532 কিপ নিতে পারে। এখন আমার ডিজাইন হবে 532 নিয়ে, 547 আর কনসার্ন না আমার, ঠিক আছে? ওকে, এখন দেখি আরেকটা জিনিস, এটা ঐকিক নিয়ম, এমনি বুঝবে তোমরা। তোমরা 547 যখন আমার ফোর্স দরকার, তখন আমার ব্যালেন্স কত ছিল? 1.875। এখন আমার নতুন ব্যালেন্স 532 এর জন্য কত তাহলে? তাহলে 532 এর জন্য কত আসবে? সেটাই করেছে এখানে, 1.82 কিপ পার ফিট। এই জিনিসটা কে বুঝে নাই, সবাই একটু বলো। বুঝছি স্যার। স্যার আগে 547 ছিল, এখন তো হচ্ছে 532। তাহলে কমে গেল না স্যার নাকি? হ্যাঁ, কমে গেল। তো কি পরিমাণ কমলো ব্যালেন্স, সেটাই আমরা বের করলাম। আচ্ছা, বুঝতে পেরেছো? আমরা এখন তোমরা যদি 21 ধরে করতে, তাহলে তাহলে বাড়তো। আরো বেড়ে যেত এটা স্যার। তাহলে 47 এর বেশি হতো, 55 60 এরকম আসতো। জি স্যার। তখন তাহলে 1.875 এর থেকে 1.9 সামথিং আসতো। বেশি হয়ে যেত, হ্যাঁ। তুমি যেহেতু কমাই দিছো, তাই কম কম করে ধরবে এখন, মানে কম কম করে আসবে, যা আসবে তাই। এখন দেখো, ডিটারমাইনিং দ্য অ্যাকচুয়াল প্রি-কম্প্রেশন স্ট্রেস, এইখানেই আমার কাজ। দেখো আমি আগে একটা চেক করলাম, মানে আমাদের একটা লিমিট দেখে আসলাম না, 125 থেকে 300, হ্যাঁ। এখন আমরা ওই চেক করব, পি বাই এ করলাম, পি কত আমার নতুন 532, আর এ কত আমার শুরুর দিকে বের করছি বি ইনটু এইচ, যদি ভুলে যাও এই যে এটা 24 এই যে বি ইনটু এইচ, ঠিক আছে, 2400। তো সেক্ষেত্রে পি বাই এ করলে কত হয় আমার, আসতেছে কত 221, মানে 125 থেকে 300-র মধ্যে পড়ে, ঠিক আছে। তো আমি যদি 20টা টেন্ডন নিয়েও যদি আগাই, তাহলে আমার কি ওকে হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো। এইখানে না হলে কি হ্যালো একজন, হ্যাঁ কি বলছো কিছু বলো। আমি তোমার কথা না বুঝতে পারছি না, শোনা যাচ্ছে না কথা। হ্যালো শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমার মা অফিসে চলে গেছে, তো উনি দুইটা খাতা ফেলে গেছে, আমার ওটা দিতে যেতে হবে স্যার বাইরে। দিতে যেতে হবে, আচ্ছা ঠিক আছে, যাও, পরে তুমি রেকর্ড, বাকি পোরশন রেকর্ড দেখে নিও। ওকে, আচ্ছা ঠিক আছে। যেটা আমি বলতেছিলাম, তাহলে হ্যাঁ 221, যদি আমার কি বেশি হয়ে যায়, 300 পার করে যায়, তাহলে কি করব আমি? স্যার আবার থিকনেস নিব নতুন করে নাকি? না না, এখানেই তো আমরা, এখানে হাত দিলে আমার এত দূর ও যাওয়া লাগতেছে না, আচ্ছা আচ্ছা, এখানে হাত দিলে হচ্ছে, আমি কমাই দিলাম। টেন্ডন আর আমার যদি 125 এর বেশি কম চলে আসে, তখন কি আমি বাড়াই দিলাম, ঠিক আছে। বুঝতে পারছি। এই অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করব। স্যার এছাড়া টেন্ডন কমাইতে পারবো কি আরো? বাড়াইতেও মনে হয় পারবো স্যার কম। হ্যাঁ, বাড়াইতেই পারবো। আর মানে আমার যদি রেঞ্জের মধ্যে আগেই কমাবো বা বাড়াবো না, কারণ আমাদের আরো কিছু চেক আছে, হ্যাঁ। তো আগে আমরা হাত দিব না, এই জন্যই বলছি যে তোমরা আগে রাফ করবা, রাফ করে পুরোটা করবা, দেন তোমরা হাত দিবা কোথায়, ঠিক আছে। এখন আমরা কি এক্সটেরিয়র স্প্যানের চেক করলাম, ওকে হয়ে গেছে। এখন আমরা ইন্টেরিয়র স্প্যানের দেখবো। ইন্টেরিয়র স্প্যানে দেখি আমার পি কত আসছে, আগের মতো এখানে পি আসছিল কত 547 কিপ, আর এখানে কত আসছে 421 কিপ, আগের ফর্মুলা WL²/8 এটাই বলেছে যে দেখো আমার এক্সটেরিয়র স্প্যানে আমার যে টেন্ডনের ড্রেপ যে কমে আসে, যার কারণে কি এক্সটেরিয়র স্প্যানের ফোর্সটা বেশি আসে। যদি তোমার এক্সটেরিয়র স্প্যান গভর্ন করে যায়,
তাহলে ইন্টেরিয়রটা কি তোমার অটো গভর্ন করে যায়, ঠিক আছে? সেটাই ও। দেখো 421 আসছে, জি স্যার, যেটাকে আমার লেস দেন 532 কম, 532। ঠিক আছে? তো লেস ফোর্স ইজ রিকোয়ার্ড ইন দ্য সেন্টার বে। 421 কি সবাই ধরতে পেরেছো? জি স্যার, বুঝছি। বাকিরা কেউ আছো? আচ্ছা, তাহলে আগে তারপর ফর দিস এক্সাম্পল কন্টিনিউ দ্য ফোর্স রিকোয়ার্ড ফর দ্য এন্ড স্প্যান ইনটু ইন্টেরিয়র স্প্যান এন্ড চেক দ্য অ্যামাউন্ট অফ লোড দ্যাট উইল বি ব্যালেন্সড। মানে কি আমার যেহেতু ভিতরে 421 লাগতেছে আর বাইরে 532 লাগতেছে, তাহলে আমি ধরে নিচ্ছি 532 দিয়ে দিচ্ছি, তাহলে আমার পুরোটা 532 একসাথে মেগাওয়াট গভর্ন হয়ে যাবে। পুরোটা একসাথে স্যার গভর্ন হয়ে যাবে। হ্যাঁ বলো। স্যার এখানে যে স্যার 421 এখানে স্যার 1.875 স্যার, এটা স্যার আমাদের কম আসার কথা না স্যার? কম আসার মানে 1.8 এটা বলতেছো? জি জি স্যার। আমরা তো এটা আগে এটা দিয়ে চেক করে নিচ্ছি, ও ব্যালেন্স আচ্ছা। দিয়ে, তারপর জি আমরা পরে এটা ঠিক চেঞ্জ করে ফেলবো, ও, ঠিক আছে? জি জি স্যার। তো এটার জন্য আসলো 421 লেস দেন 5 ধরে আগাই তাহলে আমরা। এখন দেখো তাহলে নতুন ব্যালেন্স, হ্যাঁ, ডাব্লিউবি কত হবে? আমাদের ফর্মুলাটা কি ছিল যে আমরা লিখি, কি ছিল আমাদের ফর্মুলা? পি ইকুয়াল হলো, ভুলে গেলাম, ডাব্লিউবি ডাব্লিউ এল স্কয়ার বাই 8 ইকুয়াল কি পি এ। তাহলে এখন আমার কি লাগতেছে? ডাব্লিউ লাগতেছে, তাহলে ডাব্লিউ এই পাশে রাখলে কি হয়? পি এ 8 ডিভাইডেড বাই কি আমার ডিভাইড বাই এল স্কয়ার। এল স্কয়ার। তাহলে পি কত আমার? নতুন পি 532, তারপর এ 8 হলো এ 8 8, তো 80, আর এ হলো আমার যেটা ইন্টেরিয়র, হ্যাঁ কত? 6, যেটা ইন্টেরিয়র এ এন্ড এ ইন্টেরিয়র, সরি এ ইন্টেরিয়র, ইন্টেরিয়র। হ্যাঁ এটা হলো 6 ডিভাইড বাই এল কত আমার? এল কত ছিল মানে এটা ছিল মানে 27 30 27 30 27 এরকমই তো ছিল তাই না? তাহলে জি ইন্টেরিয়র হবে 30, ঠিক আছে? তো সেই অনুযায়ী করলাম হলো 2.36 কিপ পার ফিট। আমার ব্যালেন্স ওয়েট কত? 2.36। এখানে আমার আরেকটা চেক আছে, ঠিক আছে? এটা আরেকটা চেক আমাদের, দেখো এটা কি চেক? আমাদের টোটাল ডেড লোড কত আসছিল? 100 100, আমার একটু বে উইথ কত আমার? 25। তাহলে টোটাল আসলো আমার 25,000, কে7 নিলে 2.5। হ্যাঁ, আর আমার ব্যালেন্স দিচ্ছি কত আমার? 2.36। এখন আমরা একটা রেশিও দেখব, দেখো কিসের রেশিও? ব্যালেন্স ডিভাইডেড বাই ডেড লোডের রেশিও, একটা ডাব্লিউ বি বাই ডাব্লিউ ডিএল এর। এখন কত আসে? তাহলে 2.36 ডিভাইডেড বাই কত আমার? 2.5, তাহলে কত আসে দেখো? মোটামুটি 0.94 এরকমের মতো আসে, তাই না? দেখো তো করে, এরকম আসে 2.36 ভাগ 2.5, 0.944 ইন্টু 100 করলে 94.4, মানে 94% আসছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আরেকটা চেক দিতে হবে, দিস ভ্যালু ইজ লেস দেন 100% হুইচ ইজ কি অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, মানে আমার ব্যালেন্স লোড আর ডেড লোডের, হ্যাঁ, রেশিও অলওয়েজ 100 এর নিচে হতে হবে। যদি 100 বেশি হয় তাহলে কি হবে বলো তো? কেউ বলতে পারবে? ওভার হয়ে যাবে স্যার, মানে ব্যালেন্সার হবে না। ব্যালেন্স বেশি হয়ে যায় তখন আমার স্ল্যাব কেমন দেখাবে? স্যার বাঁকা হয়ে যাবে মনে হয়। বাঁকা হয়ে যাবে, মানে কাইন্ড অফ এরকম হয়ে যাবে। জি স্যার। একটু দাঁড়াও। হ্যালো, তো এই জিনিসটা সবাই ধরতে পেরেছো? আমাদের ডিজাইন অলওয়েজ 100% হবে। তো তোমাদের যদি এটা হয়ে যায় দেন কি আমরা এর চেকও দেখবো যে আমাদের দুইটা রেশিও কি 100 এর নিচে আসতেছে নাকি। তাহলে আমাদের, হ্যাঁ বেশি আসলে বুঝি না তোমার কথা। হ্যালো, বেশি আসলে স্যার বেশি আসলে কি করব? আবার রিচেক করব, আবার কমাবো। তাহলে কি আমার ডাব্লিউবি কমাবো, ডাব্লিউবি কমাতে কি কি কমাতে হবে? পি কমাতে হবে, পি কমানো মানে কি আমার নাম্বার অফ টেন্ডন কমাতে হবে, বা তুমি যদি আরো পিছিয়ে যেতে চাও স্ল্যাব থিকনেসও কমাতে পারো,
ঠিক আছে? তো আমাদের ডিজাইন শেষ, তারপর হলো আমাদের রেনফোর্সমেন্ট ক্যালকুলেশন। তো দেখি ইস্ট ওয়েস্ট ইন্টার স্প্যানে তাহলে আমরা 532 দিলে আমরা অল ওকে। তাহলে আমাদের আমাদের টেন্ডনের ফোর্স কত লাগবে? 532 এফেক্টিভ প্রিস্টেজ ফোর্স। চেক স্ল্যাব স্ট্রেসেস সেপারেটলি ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পজিটিভ এন্ড নেগেটিভ মোমেন্ট ইন দ্য ফ্রেম অফ দ্য ডেড লোড লাইভ লোড। এই যে এখানে আমাদের এখন মোমেন্ট বের করতে হবে, যেটা মোমেন্টে এটাই বের করতে বলছে। এই যে এখানে তোমাদের আপটা আজকে 8 পর্যন্তই ক্লাস। দেখো তো এখানে ডেড লোড মোমেন্ট, লাইভ লোড মোমেন্ট এন্ড ব্যালেন্সিং মোমেন্ট। তার আগে বলো তোমরা তো ইট্যাপ 4 টু ইট্যাপস করতেছো না? জি স্যার। তাহলে ইট্যাপসে তো তোমরা বিম আঁকতে পারো বা লোড বিমে লোড দিয়ে মোমেন্ট বের করতে পারো। জি স্যার, আজকে স্যার গতদিন শিখছি স্যার আমরা গতদিন শেয়ার আর শিখছো। মোমেন্ট বের করা। তাহলে তো আরো ভালো, তাহলে তো তোমাদের কাজ অনেক কমে গেল। সেটা হলো তোমরা এখন এখানে কি কি বলেছে? ডেড লোড মোমেন্ট, লাইভ লোড মোমেন্ট এন্ড ব্যালেন্সিং মোমেন্ট, তিনটা মোমেন্ট বের করবো আমরা। সেটার জন্য কি করবা? বিম আঁকবা, বিম এঁকে সাপোর্ট দিবা, লোড দিবা, দেন বিএমডি বের করে ফেলবা। সবাই এটা ইট্যাপসে করো। রিপোর্ট যখন জমা দিবা ইট্যাপস করে, যে তোমরা তো ইসে করতে পারো, পিডিএফ বানাতে পারো তাই না? করে দেন এটা জমা দিবা। আর যারা ইট্যাপসে করতে না পারো তারা তোমরা হাতে করে দিবা। ওকে, হাতে করলে একটু কষ্ট হবে, ইট্যাপসে একদম সোজা বসাইলেই হয়ে স্যার যাবে। পিডিএফ থেকে স্যার ক্যাপচার এইটার পিডিএফ স্যার করলে কি স্যার PDF ক্যাপচার পিকচার করে স্যার দিয়ে দিব না স্যার? হচ্ছে যে হ্যাঁ মানে ক্যাপচার পিকচার করে তোমার ওই সিরিয়াল ওয়াইজ দিয়ে দিবা। আচ্ছা, হাতে PDF ক্যালকুলেশনের পর পিডিএফ এ এটা এন্ট্রি করে দিবা। জি স্যার, জি স্যার, ঠিক আছে, আলাদা দিবা না, এটা বললাম। জি স্যার। আচ্ছা, তো এখানে দেখি এখানে কি বলো একবার পড়ে আসি। সেপারেটলি ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পজিটিভ নেগেটিভ মোমেন্ট ইন দ্য ফ্রেম ফর ডেড লোড, লাইভ এন্ড ব্যালেন্স লোডস। A combination of these values will determine the slab stresses at the time of stressing and service load. যেটা বলছে হলো এখানে ডেড লোড, লাইভ লোড এন্ড ব্যালেন্সিং মোমেন্টে আমরা মোমেন্ট বের করব, দেন আমরা যে স্ট্রেস বের করব ক্যালকুলেশন, হ্যাঁ এরিয়া অফ স্টিল দিব যেটা আমার টেন্ডন, সে অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। এখানে আমাদের ক্যালকুলেশন এটা তোমরা ওই যে তোমরা যে 4-1 শিখে আসছো না, ওইখানে ওরকম টাইপ ক্যালকুলেশন। তো আমরা আসি, ফার্স্ট হলো আমাদের ডেড লোড। ডেড লোড কত আমাদের? 125 পিএসএফ। 125 কোথা থেকে আসলো কে বলতে পারবে? ডেড লোড কারো আইডিয়া? স্যার ওই যে এটা হচ্ছে কংক্রিটের প্রথমে একদম স্যার, প্রথমে একদম যদি আমি প্রথমে যাই তাহলে কি হয়? স্যার পার্টিশন ওয়াল সুপার ইম্পোজ লোড আর ইয়াটা স্যার। হ্যাঁ গুড, ভেরি গুড। মানে 25 প্লাস 100 মানে কি? তাহলে 125 ইনটু 25 হলো কি আমার বে উইথ ডিভাইডেড বাই 1000। তাহলে পেলাম কত আমার? 3.125 পিএলএফ, হ্যাঁ, অথবা কিপ পার ফিট। ঠিক আছে, যেটাই আসে সেটা দিয়ে তোমরা লোড বসে এঁকে ফেলবে। এখন দেখো এই যে এখানে তোমাদের ডায়াগ্রামটা ভুল আছে। তোমাদের ডায়াগ্রামটা কিন্তু এরকম টাইপ আসবে, উল্টা আসবে। উল্টা আসবে। জি স্যার, জি স্যার, যে এটা স্যার ওই যে ইট্যাপসে যেরকম স্যার এই টাইপসের মতো, এটা তোমরা চেঞ্জ করবে, তোমরা এটা ঠিক করে দিবে। টেনশন ফেজে করা আছে স্যার এখানে। হ্যাঁ ইনভার্ট করতে হবে। ইনভার্স করা আছে। 25 ফিটটা কি স্যার বে ডিসটেন্সটা আছে? হ্যাঁ 25 হলো আমার বে ডিসটেন্স। তো এটা তোমরা ঠিক করে দিবে, ঠিক আছে? তারপর লাইভ লোড মোমেন্ট, লাইভ লোডে কি আমার এটা 33 পিএসএফ। এটা কি 33 হবে? না স্যার, এটা কত হবে? কত দেওয়া আছে? 40 এটা হবে হলো আমার লাইভ লোড 40 পিএসএফ। তো এটা একটু ঠিক করে নাও সবাই। এটা হবে হলো 40, 33 হবে না। 40 ইনটু 25 ডিভাইড বাই 1000, যেটা আসে সেটা নিয়ে লাইভ লোড মোমেন্ট বের করবা। ওকে, এন্ড লাস্ট ওয়ান ইজ হলো ব্যালেন্সিং মোমেন্ট। ব্যালেন্সিং মোমেন্ট 2 কিভাবে পেলো? এভারেজ অফ 3 বেস। আমি যদি আসি আমাদের ব্যালেন্সিং লোড কত আসছে দেখো, ডাব্লিউবি কই আমাদের? এই যে দেখো আমাদের এক্সট্রা স্প্যানে কত আসছে? 1.82 আর ইন্টার স্প্যানে 2.36। আমাদের এক্সট্রা স্প্যান কয়টা ছিল স্প্যানে? দুইটা, আর ইন্টেরিয়র একটা। মানে কি হবে 2 ইনটু 1.82 প্লাস কত 2.36 ভাগ 3 ডিভাইডেড বাই কত? তিনটার এভারেজ। এই যে আমি লিখে রাখছি, লিখে রাখতে পারো এটা তোমরা। 1.82 ইনটু 2 প্লাস 2.36 টোটালটার
ডিভাইড বাই 3, এভারেজ অফ 3 স্প্যান। ঠিক আছে, তাহলে এরকম 2 আসবে। এখন দুইটা যদি ডাউনওয়ার্ড যদি পজিটিভ ধরো, এটা কি তাহলে আপওয়ার্ড নেগেটিভ ধরেছে, তোমরা যেটা করে নেবে। তাহলে কি এই দুইটা একরকম ডায়াগ্রাম আসবে, এটা কি উল্টা ডায়াগ্রাম আসবে। ঠিক আছে, সেই অনুযায়ী তোমরা ডায়াগ্রামটা এঁকে নেবে। তারপর হলো আপ টু টু, এরপর হলো ডিটেইলিং, মানে কি রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন, তারপর ডিটেইলিং আঁকবো, শেষ আমাদের কাজ, স্ল্যাব শেষ। আরেক ক্লাসে ইনশাআল্লাহ হয়ে যাবে। স্যার বলো। মোমেন্ট ডায়াগ্রাম পর্যন্ত করো। স্যার এই লাস্টের টোটাল মোমেন্ট স্যার এটা একটু টুটা একটু আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা আমি বলতেছি, লিখেই দিই। ডাব্লিউ কে, এটা কি আমার ব্যালেন্সিং মোমেন্ট, হ্যাঁ ডাব্লিউ বি। এখন আমার তিনটা স্প্যান, একটা হলো কি আমার এক্সটেরিয়র, এটাও এক্সটেরিয়র, আর এটা কি ইন্টেরিয়র। ঠিক আছে, এক্সটেরিয়র জন্য আমরা পেলাম 1.82, আর ইন্টেরিয়র জন্য পেয়েছিলাম কত 2.36। তাহলে কি হবে 1.82 প্লাস 2.36 প্লাস 1.82 ডিভাইডেড বাই তিনটা, যেহেতু নিচ্ছি তিনটার এভারেজ নিচ্ছি আমরা, ডিভাইড বাই 3। দেখো 2 এর মতোই আসবে। ঠিক আছে, 6 আসছে স্যার, 6 আর 3 6 আসে না স্যার, মানে টোটালটা যোগ করে হ্যাঁ, 3 দিয়ে টোটালটা ভাগ যোগ করে করলে 6 আসে, তাহলে 2 3 দিয়ে ভাগ করে তো 2 আসবে। ঠিক আছে তাহলে, ঠিক আছে 2 আসবে। ওকে, আপ টু কিট 2 পর্যন্তই তোমরা করো। স্যার লাইভ লোডের একটা ফিগারটা নেগেটিভ ওরকম নিলাম উল্টা কেন হবে। স্যার? এটা হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ নিলাম কেন স্যার? এটা ওইটাই তোমার এই দুইটা পজিটিভ ধরেছে বলে নেগেটিভ, তুমি এখন যেভাবে করো। ঠিক আছে, এটা কেন কি ব্যালেন্সিং মোমেন্ট কোন দিক হয়, আমার ডেড লোড কোন দিক, নিচের দিক, আর ব্যালেন্সিং কোন দিক করে, উপরের দিকে হবে। উপরের দিক করে। এটা পজিটিভ ধরেছে, এটা নেগেটিভ ধরছে। তোমরা যদি এটা দেখতে চাও এটাও দেখতে পারো, এখানে দেখো। হ্যাঁ আরো আছে, আরো অনেক কিছু আছে, অনেক কিছু আছে, বাট এখানে জাস্ট মানে তেমন এখানে বোঝানোর কিছু নেই, বুঝছো? এটা তোমরাও দেখলে পারবে, তাও একটু দেখো। এটা কি আমার ফর্মুলা, কি আমার মনে আছে প্রিস্ট্রেসের মাইনাস, বলো তো? জি স্যার, মাইনাস F ভাগ A, f বাই a তারপর প্লাস মাইনাস মাইনাস f y ডিভাইড বাই i FEY FEY ডিভাইডেড বাই বাই i I প্লাস মাইনাস MY বাই I। my বাই i। এখন টপে কোনটা প্লাস কোনটা মাইনাস মনে আছে তো? জি স্যার। সেই অনুযায়ী কি আমরা জাস্ট ভ্যালু বসাবো। ঠিক আছে, টপে দেখো এখন মোমেন্টের ভ্যালু কই পাবো? এই যে দেখো, আমি যদি একটা দেখাই দিই, ইন্টার স্প্যানের টপ, হ্যাঁ ইন্টার স্প্যানের টপে, এই দেখো এখান থেকে আমরা ভ্যালু পাবো। ঠিক আছে, কি আছে আমার ডেড লোড আর ব্যালেন্সিং। ডেড লোড কত আমার 101, ব্যালেন্সিং কত আমার 65, 101 65। স্যার মাইনাস দিছে কি, এটা কি প্লাস মাইনাস হয়ে যাবে পরে নাকি? না না, এটা ওই যে ফর্মুলা অনুযায়ী তোমার, না স্যার এই যে মাইনাস ডেড এম লোড ডেড লোড নিচের প্লাস, দিকে এজন্য নেগেটিভ ধরছে। আর এটার কথা বলতেছে এই মাইনাস, এটা ডেড লোড নিচে আর বসে টপে কি মানে আমার সাইনটা জাস্ট, কিন্তু প্লাস মাইনাস হবে নাকি? সাইনটা জাস্ট, আর ভ্যালুটা জাস্ট তুমি যে ভ্যালু পাচ্ছ সেই ভ্যালুটাই বসাবা। আচ্ছা, যোগ করতে হবে আলটিমেটলি। হ্যাঁ, তুমি জাস্ট ভ্যালু বসাবা, আর এখানে সাইনটা কনভেনশন সাইন এখানে বসাই দিবা। ঠিক আছে, ডিভাইডেড বাই এস তো আমরা বেরই করছি বিএইচএস স্কয়ার 6 থেকে মাইনাস পি বাই এ। ঠিক আছে, সেই অনুযায়ী আসলে কত আমার পি বাই কত 221। 221 কোথা থেকে পেয়েছে? এই দেখো, এই যে 221 পি বাই এ। ঠিক আছে, সেই অনুযায়ী আসলো কত আমার, আসলো হলো কত, আসলো হলো এই যে 356 পিএসআই, মাইনাস 356 মানে কি আমার কিসে আছে? কম্প্রেশন আছে। এখন আমরা চেক করব এই যে অ্যালোবেলের সাথে, এই যে অ্যালোবেলের সাথে চেক করব। অ্যালোবেল কোথায়? এই যে এগুলোর সাথে চেক করব। ঠিক আছে, তো এটা তোমরা নিজেও দেখতে পারো, আপ টু মানে তোমাদের রিপোর্ট হবে একটু কি, আর তোমরা পরে ইচ্ছা হলে দেখতে পারো, পরের পার্ট একটু দেখে আসতে পারো। হাতে এখনো টাইম আছে, তুমি সিপি দিবে কি বলো? স্যার সিপি স্যার নেক্সট দিন দিই স্যার। সিপি স্যার নেক্সট ক্লাসে দেই স্যার, আপাতত শুধু বুঝি স্যার, বাস একটু প্র্যাকটিস করি। নেক্সট ক্লাসে বলতে পরের দিকে, ক্লাস তো ক্লাস টাইমে ক্লাস হবে পরের দিকে। জি স্যার। আচ্ছা,
আর রিপোর্ট নিয়ে আমি তোমাদের যদি চেঞ্জ করি, আমি তোমাদের অ্যাসাইনমেন্টে এখানে একটা পিডিএফ দিয়ে দিব, ওখানে সব ডাটা দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার হ্যাঁ বলো। প্রেজেন্টটা দেওয়া হয়নি স্যার। আচ্ছা তাহলে রেকর্ডটা অফ করি।